আমি একটু জয়েন রিকোয়েস্ট করে নিই তাহলে। আচ্ছা, তো এর জন্য এটা একটু ভালো করে বুঝো। আর যদি কেউ ক্লাস রেকর্ড করতে চাও রেকর্ড করতে পারো তোমাদের এন্ড থেকে, থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে রেকর্ড করতে পারো। আচ্ছা, তো কম্প্যাকশন ব্যাপারটা হচ্ছে আমরা সয়েলকে ডেন্সিফাই করতে চাচ্ছি বা কম্প্যাক্ট করতে চাচ্ছি আর কি। এখন আমরা ওই যখন আমরা একদম ফার্স্টের লেকচারটা যখন দিছিলাম আর কি ইন্ট্রোডাকশন, তখন আমরা বলছিলাম আমরা দুইটা টার্ম এখানে শিখবো, একটা কম্প্যাকশন একটা কনসলিডেশন। তো দুইটা আমরা দুই টাইপের সয়েলের জন্য করি। যদি আমাদের সয়েলটা লুজ সয়েল হয় বা কোয়েশনের সয়েল মানে স্যান্ডি টাইপের সয়েল হয়, দেন আমরা হচ্ছে কম্প্যাকশন করে সেটাকে ডেন্সিফাই করি বা সেটার মধ্যে ভয়েড স্পেসটা কমাই। আর যদি সেটা আমাদের ক্লে টাইপের সয়েল হয় বা কোহেসিভ সয়েল হয়, যাদের মধ্যে ইন্টারপার্টিকেল অ্যাট্রাকশন খুব বেশি থাকে, পার্টিকেলগুলো খুব ক্লোজ থাকে, যার মধ্যে ভয়েড স্পেসটা খুব কম থাকে, সো যার কারণে যে ওয়াটারটা ওখানে আটকে পড়ে যায় সেই ওয়াটারটা বের হতে পারে না, যার কারণে আমরা লোড দিয়ে রাখি সাস্টেইন লোডে লং টাইম পর্যন্ত, আস্তে আস্তে ওয়াটার বের হয়ে সেটা কনসেন্ট্রেশন হয়। সো কনসেন্ট্রেশন একটা খুব স্লো আর একটা প্রসেস, এটা হতে বহুত সময় লাগবে, 30, 40, 50 বছর পর্যন্ত সময় লাগে। আর সেখানে কম্প্যাকশন তুমি জাস্ট মানে কয়েক ঘন্টার মধ্যে কম্প্যাক্ট করে ফেলতে পারবা সয়েলকে। সো এটা হচ্ছে কম্প্যাকশন কনসলিডেশনের মধ্যে ডিফারেন্স গুলো বলতে গেলে, একটা কম্প্যাকশন স্লোয়ার টার্ম প্রসেস, একটা কুইক প্রসেস, আর কনসলিডেশন একটা কম্প্যাকশন ফাস্টার প্রসেস আর কনসলিডেশন একটা স্লোয়ার প্রসেস আর কি। খুব সময় লাগবে কম্প্যাকশন কনসলিডেশনটা হতে আর কি। এটা হচ্ছে একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে তোমার কম্প্যাকশন আমরা স্যান্ডি টাইপের সয়েলের জন্য করি আর কনসলিডেশনটা আমরা ক্লে টাইপের সয়েলের জন্য করি। এটা আরেকটা ডিফারেন্স ছিল। আচ্ছা, তো আমরা এখন কম্প্যাকশনটা পড়বো এবং আমাদের একদম সবার লাস্টে যে লেকচারটা হবে সেটা হবে কনসলিডেশনের উপরে আর কি। আচ্ছা, তো ফার্স্টে কম্প্যাকশন হচ্ছে আমাদের কোথায় লাগে মেইনলি। আমরা সে ধরো যদি আমরা একটা আমাদের বিল্ডিং করার জন্য আমরা সয়েলটাকে কম্প্যাক্ট করি মাঝে মাঝে, গ্রাউন্ড ফ্লোর যে থাকে, গ্রাউন্ড ফ্লোরের যে আমরা ঢালাইটা যখন দিতে যাই আর কি, আমাদের যে গ্যারেজের যে ঢালাইটা হয় সেখানকার সয়েলটাকে আমরা কম্প্যাক্ট করে নিতে চাই, কারণ ওই ফ্লোরটা আমাদের স্যান্ডের উপরে থাকবে আসলে। তো ওইখানেও আমরা কম্প্যাকশনটা ইউজ করি। এছাড়া আমাদের মেইন টার্গেটটা যেটা, সেটা হচ্ছে আমাদের রোডওয়ে যখন আমরা করি বা রোডের এমব্যাঙ্কমেন্টটা যখন আমরা করি আর কি, মানে বাঁধটা যেটার উপরে রোডটা হবে। আমি যদি একটু অ্যানোটেট করি, আচ্ছা, আচ্ছা, এখানে অ্যানোটেটের অপশনটা নাই, কোথায় দেখাতে পারি। যাই হোক, তোমরা আসলে দেখবা যে আমাদের একটা রোড কনস্ট্রাকশনের সময় আমাদের যে জিও টেকনিক্যাল যে পার্টটা থাকে সেটা হচ্ছে রোডের বেডটা প্রিপেয়ার করে দেয়। আর তারপরে উপরের যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনের পার্ট আর কি। যে আমাদের ফার্স্টে দেখবা একটা এমব্যাঙ্কমেন্ট বানায়, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে তোমার, আচ্ছা আমি একটু ড্রয়িং একটা টুল খুঁজে বের করি, একটু দেখি, দাঁড়াও, ড্রয়িং করে দেখাইতে হবে এটা। টেক্সট হাইলাইট।
আচ্ছা, আমি এখানে একটু ড্রয়িং করে দেখাই। আচ্ছা, আমি একটা পিকচার বের করি গুগল থেকে। হ্যাঁ, ওখান থেকে দেখাই। আচ্ছা, এই যে এটাকে হচ্ছে আমরা এমব্যাংকমেন্ট বলতেছি। হ্যাঁ, তো যেরকম ধর আমি যদি এই ছবিটা দেখাই, আমাদের এই ছবিটা। হ্যাঁ, এই যে এই ছবিটার কথাই চিন্তা করতে পারো। এটা হচ্ছে এমব্যাংকমেন্ট। আমরা এই বেডটাকে হচ্ছে আমরা প্রিপেয়ার করবো, এটাকে আমরা বলতেছি সাবগ্রেড। সাবগ্রেড মানে হচ্ছে ন্যাচারাল সয়েল যেটা আর কি। এই সয়েলটা আমরা হয়তো আশেপাশ থেকে নিয়ে আসবো কোথাও থেকে। আশেপাশ থেকে বলতে বেশি দূরে থেকে ট্রান্সপোর্ট করে আনতে গেলে আবার অনেক খরচ হয়ে যাবে। তো এই জন্য তোমরা দেখবা হাইওয়ে যখন হয় তার দুই পাশে হচ্ছে আমাদের কাট অ্যান্ড ফিল প্রসেসে আমরা এই জায়গাটা ফিল করি এবং সাইডের দুই জায়গা থেকে আমরা সয়েলটা কেটে নিয়ে আসি আর কি। তো কেটে এনে আমরা সাবগ্রেডটা প্রিপেয়ার করি। যদি সাইডের সয়েলটা দেখা যায় ব্যাড সয়েল, খারাপ সয়েল, দেন তোমাকে দূরে থেকে হয়তো ভালো মাটি এনে সাবগ্রেডটা প্রিপেয়ার করতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে সাবগ্রেড আর কি। তার উপরে ট্রান্সপোর্টেশন ডিভিশন কিছু লেয়ার বসাবে। সেটা ফার্স্টে বেজ হবে, তারপর হয়তো সাব বেজ হবে, তারপর ওয়েদারিং কোর্স হবে, পিচের রাস্তা অথবা আরসিসি ঢালাই হবে। তো এটার উপরে ইস্যুটা হচ্ছে পরে, বাট আগেই যে সাবগ্রেড প্রিপারেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কম্প্যাকশনের ইস্যু, জিও টেকনিক্যাল ইস্যু। তো সেটা প্রিপেয়ার যদি ঠিকঠাক মতো হয় তাহলে তোমার উপরে যে বেস গুলো থাকবে বা সাব বেস যে লেয়ার্স গুলো থাকবে, সেই লেয়ারে যদি কখনো ডিফরমেশন হয়ও, তারপর লেয়ারটা আমি চেঞ্জ করে ফেলে হয়ে যাবে। কিন্তু সাবগ্রেডে যদি কোনো প্রবলেম থাকে, সাবগ্রেড যদি বসে যায়, এটা যদি ডিফর্ম হয়ে যায়, তাহলে আপার লেয়ার্স গুলো যেগুলো থাকবে, বেজ অর সাব বেজ অর ওয়েদারিং কোর্স বা তোমার পিচের ঢালাইটা বা আরসিসি ঢালাই, এগুলা সব এফেক্টেড হবে আসলে। তো এর জন্য আমাদের এইটা ফার্স্ট বুঝতে হবে, আমাদের জিও টেকনিক্যাল কাজ হচ্ছে আমাদের শুধু সাবগ্রেডটা প্রিপেয়ার করে দেওয়া বা বেডটা প্রিপেয়ার করে, বেডটা ঠিকঠাক মতো কম্প্যাক্ট করে দেওয়া, যাতে এটা ভেহিকলের লোডে যাতে এটা ডিফর্ম না হয়। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এখানে ব্যাক করি। তো এই জন্য এখানে বলা আছে যে আমাদের আসলে মেইনলি আমরা এটা বলবো কখন, এই যে রোডস, এমবেকমেন্ট, রানওয়ে, আর্থ ড্যাম, এইসব জায়গায় আমরা আসলে সয়েলটিকে কম্প্যাক্ট করে থাকি। আচ্ছা, এখন আমাদের কম্প্যাকশনের যদি ডেফিনেশনের কথা বলি, ডেফিনেশন কোনটা, যে আমার প্রথম কথা আমার এখানে মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে হবে। মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করে এখানে, আচ্ছা, মেকানিক্যাল এনার্জিটা অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আমাদের স্যান্ডি টাইপের সয়েলকে যেহেতু আমরা কম্প্যাক্ট করতেছি, সো আমরা জানি স্যান্ডের মধ্যে প্রচুর ভয়েড স্পেস থাকে। একটা স্যান্ডের পার্টিকেলের সাথে আরেকটা স্যান্ডের পার্টিকেল ইন্টারলক হয়ে থাকে। তো ইন্টারলকিংটা কি, ইন্টারলকিংটা মানে হচ্ছে স্যান্ড তো একটু কোর্স, একটু বড়। তো এটা এটা তো একটু ড্র করা দরকার আসলে, যে ইন্টারলকিংটা আসলে। আচ্ছা, আমি এটাও একটু দেখাই, একটা ছবি দেখাই। আচ্ছা, এই যে এই জায়গাটা দেখতে পারো, এই ছবিটা, এটা হচ্ছে ইন্টারলকিং। ইন্টারলকিং মানে হচ্ছে স্যান্ডের একটা এজের সাথে আরেকটা এজ একদম ইন্টারলক হয়ে থাকা। তো এখন এই ইন্টারলকটা হয়ে থাকার কারণে ভেতরে কিন্তু ভালো রকমের একটা ভয়েড জেনারেট হয়ে গেছে। এই ভয়েডটার মধ্যে নর্মালি এয়ার থাকে, কেন, কারণ এটা স্যান্ডি টাইপের সয়েল, এখানে ওয়াটার থাকতে পারে না, ওয়াটার চলে যাবে নিচে। স্যান্ডের মধ্যে পানি ঢাললে দেখবা আস্তে ওয়াটার নিচে চলে যায়। তার মানে এই ভয়েড স্পেসটার মধ্যে তখন কি থাকে, তখন এয়ার থাকে। সো আমাদের কম্প্যাকশনের ডেফিনেশন হচ্ছে এটা, সেই এয়ারটাকে রিমুভ করা।
আমরা তো জানি ভয়েড স্পেসটা অকুপাই থাকে এয়ার অ্যান্ড ওয়াটার দিয়ে। ওয়াটার আসলে স্যান্ডি টাইপের সয়েলে থাকার কথাই না। তার মানে কি স্যান্ডকে আমরা ড্রাই সয়েল বলবো? টু ফেজ ডায়াগ্রাম না। এটার হয়তো স্যান্ড পার্টিকেল গুলার গায়ে একটু একটু ওয়াটার লেগে থাকবে, কিন্তু ভয়েড স্পেসটার মধ্যে ওয়াটার থাকার চান্স আসলে একদমই নাই। সেখানে থাকবে আমাদের এয়ার। সেই এয়ারটাকে রিমুভ করাটাই হচ্ছে আমাদের কম্প্যাকশনের মেইন টার্গেট। তো এখন ফার্স্টে যেটা ফিলোসফিটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই ভয়েডটা রিমুভ করতে গেলে আমাদের ইন্টারলকটা ভাঙতে হবে। এই যে একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল যে ইন্টারলক হয়ে বসে আছে, এটা আমরা বিভিন্ন ছবিতেই দেখতেছি ইন্টারলকটা কিভাবে আছে। এই যে একটার সাথে একটা লকিং হয়ে আটকায় আছে, একটা এইজের সাথে আরেকটার এইজ আটকায় আছে। এই এইজটা, এটার ইন্টারলকিংটা ভাঙতে গেলে আমাদের যে জিনিসটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা আসলে রোলারের মাধ্যমে ইনশিওর করতেছি ফিল্ডে। রোলার দিয়ে আমরা যখন পাস দিই, রোলার পাস দিই ফ্যানের উপরে, তখন আমাদের এই এনার্জির জন্য এই ইন্টারলক গুলো ভেঙে যায়, সলিড পার্টিকেল গুলো পরস্পর কাছাকাছি চলে আসে, যার কারণে আমাদের সয়েলটা কম্প্যাক্ট হয়ে যায়। তো তার মানে ফার্স্টের ব্যাপারটা কম্প্যাকশনের ডেফিনেশনের মধ্যে তুমি এই জিনিসটা দেখবা যে এই যে বলছে মেকানিক্যাল এনার্জি ইজ ইম্পার্টেড টু দ্য সয়েল দ্যাট রিডিউসেস সয়েল ভলিউম মোস্টলি বাই রিডিউসিং ভলিউম, ভয়েড ভলিউম। আর এই ভয়েডটার মধ্যে মোস্টলি যেটা থাকে সেটা হচ্ছে এয়ার, বাই রিমুভাল অফ এয়ার। সো ইন জেনারেল রিমুভাল অফ এয়ার, কারণ ওয়াটারটা রিমুভ করার কোনো সুযোগ এখানে নাই, কারণ ওয়াটার তো আসলে ভয়েড স্পেসে থাকেই না। আচ্ছা, তো তার মানে যখন তার মানে মেইন ফ্যাক্টরটা যেটা সেটা কিন্তু মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি আমরা কেন অ্যাপ্লাই করতেছি? ওই ইন্টারলকটা ভেঙে যাওয়ার জন্য। ইন্টারলক ভেঙে গেলে সয়েল সলিড পার্টিকেল গুলো আরো কাছাকাছি আসবে, সয়েল আরেকটু বেশি ডেন্সিফাই হবে আর কি, আরেকটু বেশি কম্প্যাক্ট হবে। আচ্ছা, এখন আসি যে কম্প্যাকশন যখন করব তখন তার কোন কোন প্রপার্টি চেঞ্জ হবে। তো দেখো, তার ফার্স্ট কথা হচ্ছে ডেন্সিটি ইমপ্রুভ হবে, ডেন্সিটি ইনক্রিজ হবে। তার ভয়েড যেটা, ভয়েড কমে যাবে, ডিক্রিজ হবে, এটা স্বাভাবিক। তারপর শেয়ার স্ট্রেংথ, তো পার্টিকেল গুলো কাছাকাছি চলে আসে মানে কি, জাস্ট ওখানে সলিডই বেশি পরিমাণে থাকবে, ভয়েড আসলে তেমন একটা থাকবে না। তো তার মানে এখন আসলে ওই সয়েলটা প্রচুর লোড নিতে পারবে। কেন? কারণ একটার সাথে একটা সলিড কন্ট্যাক্টে চলে আসছে, মাঝখানে ভয়েড নাই। ভয়েড থাকা মানে কি, লোড দিলে হয়তো পার্টিকেলটা স্লিপ করে ভেতরে ঢুকে যাবে, তখন হয়তো সেটেলমেন্ট হয়ে যাবে উপরে যে স্ট্রাকচারটা আছে তার। কিন্তু ভয়েডটা যদি কমায় ফেলতে পারো তার মানে তো তার স্ট্রেংথ, সয়েলের স্ট্রেংথ অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর আমরা বলছিলাম সয়েলের স্ট্রেংথ মানে আমরা তার শেয়ার স্ট্রেংথকেই বুঝি। আচ্ছা, তার তার কম্প্রেসিবিলিটি পটেনশিয়াল যেটা সেটা কিন্তু ডিক্রিজ হবে। কারণ আগে সয়েলটাকে তুমি যে পরিমাণ কম্প্রেস করতে পারতা, এখন কিন্তু অতটা পারবে না, কারণ কি অলরেডি তাকে কম্প্যাক্ট করে ফেলছো তুমি, এখন আর কম্প্রেস করা যাবে না। কম্প্রেস করা মানে ভয়েড রিমুভ করার যে প্রসেসটা। আচ্ছা, সেটেলমেন্ট পটেনশিয়াল ডিক্রিজ হবে, কারণ কম্প্যাক্ট করার আগে সয়েলটা যে পরিমাণ সেটেল হওয়ার কথা ছিল লোডে, সুপার স্ট্রাকচারাল লোডে, এখন তো এটা ওই পরিমাণ সেটেল হবে না, যেহেতু এটা অলরেডি কম্প্যাক্ট হয়ে গেছে। তো আমরা এটাই পড়তেছি যে কম্প্যাকশনের পর পর কোন কোন প্রপার্টি কিভাবে চেঞ্জ হচ্ছে। বিয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ করবে, বিয়ারিং ক্যাপাসিটি আর শেয়ার স্ট্রেংথ দুটো একই জিনিস। শেয়ার স্ট্রেংথটা হচ্ছে ইন টার্মস অফ স্ট্রেস, আর বিয়ারিং ক্যাপাসিটি ইন টার্মস অফ লোড। সো শেয়ার স্ট্রেংথ বাড়া মানে বিয়ারিং ক্যাপাসিটি ইনক্রিজ হওয়া। পারমিয়াবিলিটি মানে হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে আরেকটা মিডিয়াম পাস করা যে প্রসেসটা সেটা। তো সয়েলে আমাদের পারমিয়াবিলিটি বলতে আমরা বুঝি যে আমাদের সলিড পার্টিকেল গুলোর মাঝখানে যে ভয়েডটা থাকে সেই ভয়েডের মধ্যে দিয়ে এয়ার কতটা ফ্রিলি পাস করতে পারতেছে। যদি খুব ইজিলি পাস করতে পারে তাহলে আমরা সেটাকে বলি পারমিয়াবল সয়েল, আর যদি পাস করতে না পারে দেন আমরা বলি ইমপারমিয়াবল সয়েল। সো যখন আমি সয়েলটাকে কম্প্যাক্ট করে ফেলতেছি তার মানে কিন্তু তার পারমিয়াবিলিটি ডিক্রিজ হচ্ছে, তার মানে কিন্তু এখন আর ওয়াটার ইজিলি এদিক দিয়ে পাস করতে পারবে না, যেহেতু ভয়েডটা নাই, ভয়েডটা কমে ফেলছে অনেকটা আর কি। তো পারমিয়াবিলিটি ডিক্রিজ হয়ে যাচ্ছে কম্প্যাকশনের জন্য। লিকুইফ্যাকশন পটেনশিয়াল এটা ডিক্রিজ হবে। লিকুইফ্যাকশন পটেনশিয়াল মানে কি, যে যখন তোমার স্যান্ডি টাইপের সয়েলের মধ্যে একটু ঝাঁকি আসবে তখন যে জিনিসটা হবে যে তোমার স্যান্ডের পার্টিকেল গুলো এই ঝাঁকির কারণে ওই যে কিছু ইন্টারলক একটু নড়ে চড়ে বসে, পার্টিকেল গুলো নড়ে চড়ে বসে হয়তো একটু সেটেল আপ হবে আর কি। তুমি দেখতে পারো, তুমি যদি স্যান্ড একটা পাত্রের মধ্যে নিয়ে যদি তুমি একটু ঝাঁকি দাও দেখবা স্যান্ড একটু বসে পড়বে। এখন যদি আবার তুমি দেখো ওই পাত্রর নিচে যদি কিছুটা পানি থাকে, তাহলে যখন তুমি এই ঝাঁকিটা দিবা তখন দেখবা স্যান্ড পার্টিকেল গুলো যখন নিচে পড়ে যাবে তখন ওই পানিটা আস্তে আস্তে উপরের দিকে চলে আসবে। কেন? কারণ আগে যে স্পেসটার মধ্যে পানি ছিল, ঝাঁকির কারণে স্যান্ড ওখানে গিয়ে সলিড পার্টিকেল গুলো ওখানে গিয়ে পড়ে, এখন ওয়াটারটা যাবে কোথায়? ওয়াটারটা তখন সারফেসে চলে আসে। এটা কি বলে লিকুইফ্যাকশন, মানে সয়েলটা লিকুইফাই হয়ে গেছে। যে সয়েলটা দেখে তোমার অ্যাপারেন্টলি মনে হচ্ছিল যে এটা ড্রাই, কিন্তু যখন একটা ঝাঁকি আসলো দেখলো হঠাৎ করে এটা লিকুইড হয়ে গেছে। এটাকে আমরা বলি লিকুইফাই হয়ে যাওয়া সয়েলটা। তো এটা ন্যাচারাল কেসে কখন হবে? যখন তুমি কোনো স্যান্ডি টাইপের সয়েলের উপরে কোনো স্ট্রাকচার করতে যাবা, তখন ধরো স্ট্রাকচার তুমি করে ফেলছো, তার লিকুইফ্যাকশন পটেনশিয়াল চেক করো না, এটা চেক করতে হয় স্যান্ডি টাইপের সয়েলের উপর কোনো স্ট্রাকচার করতে গেলে। স্যান্ড আমরা পছন্দ করি স্যান্ড, এটা ফাউন্ডেশন সয়েল হিসেবে ভালো।
ক্লের মতো ওই খারাপ দিকটা নাই যে লং টাইম লাগবে তার কনসলিডেট হওয়ার জন্য, এই জিনিসটা স্যান্ডে নাই। স্যান্ডে ইমিডিয়েটলি কম্প্যাকশন হয়ে যাবে, তো সেটেলমেন্টটা হওয়ার চান্স খুবই কম। কিন্তু স্যান্ডের একটা ভয়াবহ দিক হচ্ছে লিকুইফ্যাকশনটা, যেটা আসলে ক্লের আবার হয় না। কেন? কারণ ক্লে তো অলরেডি ফাইন, তার মধ্যে মানে নিচে গিয়ে ওয়াটার জমে আছে সব, এমন তো না। ওয়াটার তো তার প্রত্যেকটা টপ টু বটম সব জায়গায় তার পার্টিকেল গুলোর মধ্যে ভয়েড স্পেসের মধ্যে ওয়াটার আছে। কিন্তু স্যান্ডের কিন্তু ব্যাপারটা এরকম না। স্যান্ড আমরা জানি ওয়াটারটা থাকতে পারে না, সো ওয়াটার একদম নিচে গিয়ে পড়ে থাকে। ঝাঁকি যখন আসে সলিড পার্টিকেল গুলো নিচে গিয়ে ওয়াটারটা উপরে চলে আসে। তো তার মানে এই ক্লে টাইপের সয়েল যদি তুমি পাও তাহলে সেখানে লিকুইফ্যাকশনের চান্স আসলে নাই। কিন্তু স্যান্ডি টাইপের সয়েল হলে কিন্তু সেখানে একটা লিকুইফ্যাকশনের চান্স থেকে যায়। সো লিকুইফ্যাকশন পটেনশিয়াল চেক করে কিভাবে, এটা ফোর্থ ইয়ারে উঠে হয়তো শিখবা। তো এটা চেক করে দেখতে হয় আর কি। তো এই লিকুইফ্যাকশনের জন্য কিন্তু আর্থকোয়েক যখন হয় আমাদের সয়েল, স্যান্ডি টাইপের সয়েলে যখন আর্থকোয়েক হয়, আর্থকোয়েক মানে সেই ঝাঁকিটা আর কি, তখন কিন্তু নিচে থেকে ওয়াটার উপরে এসে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি অর শেয়ার স্ট্রেংথ যেটা বলে এটা কমায় দেয়, যার কারণে সয়েলটা একসময় ফেল করে, আমাদের স্ট্রাকচারও ফেল করে। সো এটা একটা ডেঞ্জারাস জিনিস লিকুইফ্যাকশন। তো এটা মেইনলি কোথায় বেশি হয়, যে যখন তোমার ধরো সয়েল তুমি স্যান্ড ফিল করছো, আগে কাদা ছিল, তার উপরে তুমি যেরকম বসুন্ধরা সয়েল যেগুলা ঢাকা সয়েল, তুমি কি করছো সেটার উপরে আগে ছিল এরকম নর্দমা বা কাদা, তুমি তার উপরে আস্তে আস্তে কি করছো, ওই স্যান্ড ফালাইছো। তাহলে মনে রাখো নিচে কিন্তু তার পানি টাইপের একটা জিনিস ছিল, পানি ছিল আর কি, কাদা মানে তো তার মধ্যে প্রচুর পানি ছিল। তো এখন যখন ঝাঁকিটা লাগবে ওই স্যান্ড পার্টিকেল গুলো নিচে পড়ে কিন্তু ওয়াটার উপরে আসবেই। সো এই বসুন্ধরা সয়েল বলো বা আশেপাশে যেসব সয়েলে তুমি পরবর্তীতে স্যান্ড ফিল করে সয়েলটাকে রেডি করছো, তো সেই সয়েল অবশ্যই অবশ্যই লিকুইফ্যাকশন পটেনশিয়াল চেক করতেই হবে। তো যাই হোক, আমরা যদি সয়েলটাকে কম্প্যাক্ট করে ফেলি আগেই, তাহলে কিন্তু তার লিকুইফ্যাকশন পটেনশিয়াল ডিক্রিজ হবে। কেন? কারণ ঝাঁকি যে দেওয়ার পরে যে ওয়াটারটা নিচে থেকে আসবে, কেন? কারণ সলিড গুলো নিচে গিয়ে পড়বে। সয়েলকে যদি তুমি আগে থেকেই কম্প্যাক্ট করে ফেলো, তাহলে তো সলিড গুলো অলরেডি নিচে গিয়ে পড়েই আছে। তো ভবিষ্যতে ঝাঁকিতে যে আবার ওয়াটার উপরে চলে আসবে, সলিড নিচে পড়বে, এই সুযোগটা তো আর নাই। তো এই জন্য আমরা কম্প্যাকশন করলে আমাদের লিকুইফ্যাকশন পটেনশিয়ালটাও কিন্তু ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন কম্প্যাকশন করলে এই জিনিসগুলা চেঞ্জ হয়, এটা আমরা বুঝলাম। আহ, সব জিনিসগুলাই আসলে পজিটিভ জিনিস, কোনো নেগেটিভ কিছু নাই। কিন্তু আমরা আসলে এই জিনিসগুলো আমরা চাই ভয়েড কমে যাক, আমরা চাই ডেন্সিটি ইনক্রিজ হোক, আমরা চাই শেয়ার স্ট্রেংথ বেড়ে যাক, এগুলো সব আমাদের ডিজায়ার। কোনোটা ইনক্রিজ কোনোটা ডিক্রিজ, যেটা ডিক্রিজ সেটা আসলে আমরা ডিক্রিজই চাই। আমরা চাই কম্প্রেসিবিলিটি ডিক্রিজ হোক, আমরা চাই সেটেলমেন্ট পটেনশিয়াল ডিক্রিজ হোক। তো তার মানে এগুলো সব আমাদের ডিজায়ার্ড প্রপার্টি, এখানে যত কিছু তুমি দেখতেছো। এখন কথা হচ্ছে যে আমরা কম্প্যাকশনটা তাহলে মেজার করব কি দিয়ে? এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা কি তার মানে একটা সয়েলকে কম্প্যাক্ট করার আগে তার ভয়েড রেশিও মাপবো, তারপরে কম্প্যাকশনের পরে আবার ভয়েড রেশিও মেপে দুটো ভয়েড রেশিও কম্পেয়ার করে আমি বলবো যে সয়েলটা এই পরিমাণ কম্প্যাক্ট হয়েছে, তার মানে কম্প্যাক্টনেসটা আমি মেজার করতে চাচ্ছি ইন টার্মস অফ ভয়েড রেশিও দিয়ে, নাকি ডেন্সিটি দিয়ে, নাকি শেয়ার স্ট্রেংথ দিয়ে, নাকি কম্প্রেসিবিলিটি সেটেলমেন্ট কোন প্রপার্টিটা দিয়ে? প্রত্যেকটা প্রপার্টি তো এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটাই লেখা আছে যে লেভেল অর ডিগ্রিস অফ কম্প্যাকশন অফ এ সয়েল মাস ইজ মেজার্ড ইন টার্মস অফ ড্রাই ডেন্সিটি দিয়ে। সো ফার্স্ট যে টার্মটা ডেন্সিটি ছিল, সেটা দিয়ে আমরা আমাদের সয়েলটা কতটুকু কম্প্যাক্ট হয়েছে সেটাকে মেজার করি। যেমন ধরো তুমি বলে এই সয়েলটা 30% কম্প্যাক্ট হয়েছে, এটা আসলে কোনো কথা না। তোমাকে মেজার সবসময় বলতে হবে ড্রাই ডেন্সিটির ভ্যালু দিয়ে। ড্রাই ডেন্সিটি আমরা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি না। তুমি তোমার মতো কম্প্যাকশনকে 30% কম্প্যাক্ট হয়েছে, এগুলো এইটার সুযোগ আসলে জিওটেকে নাই। যেটাতে মেজার করা হয় তোমাকে সেটা দিয়েই ভ্যালুটা রিপোর্ট করতে হবে। সো তার মানে আমরা একটা সয়েলের ড্রাই ডেন্সিটি আগে মাপবো, তারপর তার কম্প্যাকশন কমপ্লিট হওয়ার পর তার আবার ড্রাই ডেন্সিটি মাপবো, তারপর আমরা চেক করে দেখবো যে আমাদের ড্রাই ডেন্সিটি যেটা টার্গেট ড্রাই ডেন্সিটি ছিল সেখানে আমি অ্যাচিভ করতে পারছি কিনা। যদি পারি তাহলে আমি বলবো আমার সয়েলটা কম্প্যাক্ট হয়ে গেছে। যদি যেটা অ্যাচিভ করার কথা তার থেকে বেশি অ্যাচিভ করে ফেলি, এটাও পসিবল, বেশি অ্যাচিভ করে ফেলি, তাহলে আমরা বলবো সয়েলটা ওভার কম্প্যাক্ট হয়েছে। সয়েল যদি ওভার কম্প্যাক্ট হয় সেটা কিন্তু আসলে ভালো। হ্যাঁ, ওভার হুইসের জন্য যে খারাপ হয়ে যাবে এমন না। আমরা চাই সয়েলটা বেশি কম্প্যাক্ট হয়ে থাকুক, যাতে ফিউচার কোনো ডিফর্মেশন বা সেটেলমেন্ট আমার এই সয়েলে না হয় বা আমার এই স্ট্রাকচারটাই না হয়। আচ্ছা, সো এটা মনে রাখো যে আমরা কম্প্যাকশনটা মেজার করি ড্রাই ডেন্সিটির ভ্যালু কম্পেয়ার করে। ওকে, তারপরে এখন আমরা যেই টপিকটা আসবো সেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং কম্প্যাকশন। কম্প্যাকশন জিনিসটাকে আসলে কি কি ফ্যাক্টর এফেক্ট করে? অলরেডি তুমি একটা ফ্যাক্টরের কথা বুঝছো বা দুইটা ফ্যাক্টর বুঝে ফেলছো। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে সয়েল টাইপ। এক এক ধরনের সয়েল কম্প্যাকশন এক এক রকম ভাবে হবে। যেরকম আমি যদি স্যান্ডি টাইপের সয়েল বলি, তাকে আমরা রোলার দিয়ে কম্প্যাক্ট করব। আমরা যদি ক্লে টাইপের সয়েল বলি, তাহলে তার রোলার ডিফারেন্ট টাইপের রোলার ইউজ করতে হয়। আমরা দেখবো একটু পরেই হয়তো রোলারটা দেখবা যে কি কি ধরনের রোলার আমাদের ইউজ করতে হয়। তারপরে আবার ক্লে টাইপের সয়েল যদি হয় তাহলে
আমাদের তোমার কম্প্যাকশন করে আসলে তেমন একটা লাভ হয় না, আমাদের কনসলিডেশনের দিকে যেতে হয়। তো এরকম আর কি। তা সয়েলটা কি টাইপের তার উপর ডিপেন্ড করে তোমার কম্প্যাকশন কতটুকু হবে। যেরকম তুমি চাইলে ক্লে টাইপের সয়েলের উপর দিয়ে রোলার চালা যাইতে পারো, কিন্তু আলটিমেটলি কম্প্যাক্টটা তেমন একটা হবে না। তো এই জিনিসগুলো। তারপরে তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর সয়েল টাইপ। সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমরা অলরেডি বলে আসছি মেকানিক্যাল এনার্জি। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এটা, যে একটা সয়েল নিয়ে আসলা, নেওয়ার পরে এখন ওই সয়েলটাকে কম্প্যাক্ট করতে চাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা মেকানিক্যাল এনার্জি। কারণ আমরা বলছি এটাই হচ্ছে সেই জিনিস যেটা ইন্টারলকটাকে ভেঙে ফেলে। একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল যে ইন্টারলক হয়ে আটকায় থাকে, ইন্টারলক কনসেপ্টটা আশা করি বুঝছো। কেউ না বুঝলে আমাকে বললো, কারণ এই পুরা ওভার দা লেকচারে আমি এই কথাটাই বারবার বলবো, ইন্টারলকিং ইন্টারলকিং। হ্যাঁ, এই ইন্টারলকিংটা একটু সবাই একটু বুঝতে হবে। আচ্ছা, তো ইন্টারলকিং মানে আমি একটু আগেও দেখাইছি, আবার যারা হয়তো পরে জয়েন করছে তাদের জন্য দেখাই। ইন্টারলকিং মানে হচ্ছে এই জিনিসটা, এই যে ইন্টারলকিং, দেখো একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল আটকায় থাকা। এই যে এই যে ফেসের সাথে ফেস আটকায় আছে, দেখছো? একটা ফেসের সাথে আরেকটা, তার ফেস একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেলের ফেস আটকায় আছে। আটকানোর কারণে যেরকম এই জায়গাটা কিন্তু বড় রকমের একটা ভয়েড জেনারেট হয়ে বসে আছে। এই যে ইন্টারলকিং হওয়ার কারণে ভেতরে কিন্তু একটা জায়গা খালি পড়ে গেছে। সো আমি যদি মেকানিক্যাল এনার্জি উপর থেকে প্রেসার দেই, তাহলে কিন্তু এই ভয়েডটা রিডিউস হবে। এই জন্য আমরা বলতেছিলাম আমাদের যে কম্প্যাকশনের যে মেইন ফ্যাক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, তিনটা ফ্যাক্টর আছে টোটাল, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আমাদের সেই মেকানিক্যাল এনার্জি। সো প্রথম ফ্যাক্টরটা আমরা দেখি টাইপ অফ সয়েল। এক এক টাইপের সয়েলের জন্য, বা সয়েল যদি ইভেন তুমি স্যান্ডি টাইপের সয়েল নাও, এই স্যান্ডি টাইপের সয়েলের মধ্যেও তার টেক্সচার কেমন, তার শেপ কেমন, সাইজ কেমন, অ্যারেঞ্জমেন্ট কেমন, তার উপরে আসলে কম্প্যাকশনটা ডিপেন্ড করবে। তো এই পুরোটাই টাইপ অফ সয়েলের মধ্যে যাচ্ছে। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে এনার্জি অ্যাপ্লাইড। তুমি যত বেশি এনার্জি অ্যাপ্লাই করবা, তুমি এই সয়েলটাকে তত বেশি কম্প্যাক্ট করতে পারবে, তার ভয়েড তত বেশি রিমুভ করতে পারবো, তার ড্রাই ডেন্সিটি তত ইমপ্রুভ হবে। সো তুমি বলতে পারবে আমার কম্প্যাকশন বেশি হয়েছে। আচ্ছা, থার্ড যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা কি? সেই ফ্যাক্টরটা আসলে সেই ফ্যাক্টরটা এনার্জির সাথে কানেক্টেড ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটার কিন্তু ইটসেলফ এ ভয়েড, এটা তোমাকে আমরা পড়ছি ওয়েট ভলিউমে, এই জিনিসটা আমরা পড়ছি যে আমাদের ভয়েড স্পেসের মধ্যে আমাদের এয়ার অ্যান্ড ওয়াটার থাকে। ওয়াটার ইটসেলফ একটা ভয়েড। তো তার মানে ওয়াটার দিলে তো ভয়েড বেড়ে যাওয়ার কথা, ভয়েড কিভাবে কমবে? তো এটার ফিলোসফিটা হচ্ছে এটা। আমরা যদি আবার আমাদের এইখানে এই ডায়াগ্রামটায় চলে যাই, যে ইন্টারলকিংটা যেখানে দেখানো হয়েছিল, তো সেখানে তুমি দেখো যে একটা সলিড পার্টিকেলের সাথে আরেকটা সলিড পার্টিকেল যে আটকায় আছে, যে আটকানোটা ভাঙতেছে কে? মেকানিক্যাল এনার্জি। এনার্জি দিলে এটা হয়তো এইখান থেকে ভেঙে খালি জায়গাটার মধ্যে বসে পড়বে হয়তো পার্টিকেলটা। আচ্ছা, ঠিক আছে। এইরকম আরো ছবি দেখতে পারো তুমি এখানে, এই যে প্রচুর ছবি আছে ইন্টারলকের। এই যে দেখো ইন্টারলক হয়ে কি অবস্থা, এই যে এই ছবিটা দেখো। কোথায় কোথায় এই ছবিটা দেখলাম? আচ্ছা, যাই হোক, এখানে ভালো ছবি দেখতে পাইছিলাম, এই যে ডান সাইডের ছবিটা। তো এখানে তুমি দেখতেছো এই যে দেখো একটা পার্টিকেলের সাথে আরেকটা পার্টিকেল আটকে থাকার কারণে ভেতরে একটা ভালো রকম একটা ভয়েড জেনারেট হয়েছে। সো আমি মেকানিক্যাল এনার্জি দিলে আস্তে ইন্টারলকটা ভেঙে যাবে, ভয়েডটা ফিল হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে একটু ওয়াটার অ্যাড করতে পারতাম, একটু ওয়াটার মানে উপর থেকে যদি কিছু ওয়াটার দিয়ে দিতাম, তো সেই ওয়াটার কি করতো, এই যে যে ইন্টারলক ফেজটা, যে জায়গাটা ইন্টারলকটা হয়েছে দুইটা সলিড পার্টিকেলের মাঝখানে, সেই জায়গাটা একটু স্লিপারি করে দিত, একটা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করতো ওয়াটার। তো স্লিপারি করে দেওয়ার জন্য আমার মেকানিক্যাল এনার্জি হয়তো অতটা অ্যাপ্লাই করতে হইতো না ইন্টারলক ভাঙার জন্য। তো তার মানে আমরা কিন্তু এটা বলতে পারবো না যে ওয়াটার ইন্টারলক ভেঙে দিচ্ছে না, ইন্টারলক ভাঙতেছে মেকানিক্যাল এনার্জি। কিন্তু মেকানিক্যাল এনার্জি যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটাকে একটু হেল্প করতেছে হচ্ছে ওয়াটার, যাতে করে একটু কম মেকানিক্যাল এনার্জিতে তুমি তোমার ইন্টারলকটা ভেঙে ফেলতে পারো। তো তার মানে আমরা কখনোই বলতে পারি, আমাকে যদি কেউ বলে যে কম্প্যাকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, আমি যদি বলি ওয়াটার, তার মানে তুমি মিন করতে চাচ্ছ তুমি এনার্জি না দিয়ে জাস্ট ওয়াটার অ্যাড করে তুমি সলকে কম্প্যাক্ট করে ফেলবে। ইম্পসিবল। তুমি দেখো তুমি স্যান্ডের উপরে পানি ছেড়ে দিবা, তারপর ওইটার উপরে যে আবার পাড়া দিবা, দেখবো তোমার পা আবার ডেবে যাবে। তার মানে ওয়াটার যদি একমাত্র ফ্যাক্টর হইতো, তাহলে ওয়াটার দিয়ে আমি সল্টটাকে কম্প্যাক্ট করতে পারতাম। কিন্তু তুমি এখন যদি এটা করো, তুমি যদি ধরো পানি টানি কিছু না দিয়ে তুমি খালি মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতেছো, তারপরে কিন্তু সয়েল অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে, হয়তো ওয়াটার আমাদের লাগবেও না। কিন্তু যদি ওয়াটার দাও, এটা এই যে এখানে বলা আছে তুমি দেখতে পারো, acts as a lubricating agent, facilitate the solid soil particles to slip over one another and move to a densely packed position when compactive energy is applied. So compactive energy apply করলে দেন হচ্ছে তাদের মধ্যে তুমি এই স্লিপ ওভারটা দেখবা আর কি। আচ্ছা, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে আমাদের কম্প্যাকশনের 3টা ফ্যাক্টর এক্সামে আসে। এই কম্প্যাকশনের ফ্যাক্টরগুলো কি কি, সো এটা তোমাকে বুঝতে হবে। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে আমার ময়েশ্চার বা ওয়াটার যদি অ্যাড করি সেটা ঠিক আছে আমাদের সারফেসটাকে স্লিপারি করে ইন্টারলকটা ভাঙতে সাহায্য করছে আর কি, হয়তো কম এনার্জিতে আমি আমার ইন্টারলকটা ভেঙে ফেলতে পারতেছি, কিন্তু ময়েশ্চার যদি ওই ভয়েড স্পেসটার মধ্যে যদি ময়েশ্চার ঢুকে বসে থাকে তখন এই যে এই খালি জায়গাটার মধ্যে আমি এয়ার গ্যাপটা ফিল করতে চাইলাম সলিড দিয়ে, বাট ময়েশ্চার ইটসেলফ গিয়ে যদি এখানে বসে থাকে তখন তো সেই ময়েশ্চার একটা ডিস্টার্ব করবে। ডিস্টার্বটা কি, এই যে ভয়েডের মধ্যে যদি কোনো ময়েশ্চার গিয়ে বসে থাকে সেই ময়েশ্চার তখন সলিড পার্টিকেলকে আপওয়ার্ড একটা ধাক্কা দিবে, ল্যাটারালি ধাক্কা দিবে, ডাউনওয়ার্ড ধাক্কা দিবে, কারণ কি ওর স্পেসটা বের করে নিতে যাবে। তখন আলটিমেটলি কিন্তু এটার ভয়েডটা আরো বেড়ে যাবে অ্যান্ড তোমার ডেন্সিটি আরো কমে যাবে, সো কম্প্যাকশন রিডিউস হয়ে যাচ্ছে। সো তার মানে ওয়াটার আমাদের হেল্প করতেছে ঠিক আছে, বাট ওয়াটার যদি তুমি তোমার প্রয়োজনের থেকে বেশি দিয়ে ফেলো দেন কিন্তু ওয়াটার নিজেকে একটা ভয়েড জেনারেট করবে, যার কারণে তুমি আবার তোমার কম্প্যাকশনটা কমে যাবে আর কি, ভয়েড বেড়ে যাবে আর ডেন্সিটি কমে যাবে যেটাই বলো। তো তার মানে আমাদের আসলে সেই অপটিমাম অ্যামাউন্টের ময়েশ্চারটা দরকার, যে ময়েশ্চার হচ্ছে আমার শুধুমাত্র প্রত্যেকটা ইন্টারলককে স্লিপারি করে দেওয়ার জন্য লাগবে, বাট ও কোনোভাবে গিয়েই যাতে এখানে কোনো ভয়েড জেনারেট করতে না পারে সেটা অবশ্যই এনশিওর করতে হবে। এবং এটার জন্যই আমরা আসলে কম্প্যাকশনটা এখানে করতেছি, না ছাড়া বাকিটা সব জেনারেল কনসেপ্টে ছিল যে এটা যে কেউ বুঝে, এটা ইভেন তোমার যারা ধরো মিস্ত্রি আছে তারাও কিন্তু জিনিসটা জানে যে একটু পানি দিলে জিনিসটা তাড়াতাড়ি কম্প্যাক্ট বা ভালো মতো কম্প্যাক্ট হয়, এটা সবাই জানে। কিন্তু এই যে যে অপটিমাম অ্যামাউন্ট অফ ময়েশ্চার, যেটা যে আসলে কতটুকু ময়েশ্চার তার জন্য এনাফ ছিল, সেই ময়েশ্চারটাই তোমাকে এনশিওর করতে হবে। তো সেটা কিভাবে বের করতে হয় সেটা আমরা আজকে দেখবো ক্লাসে, সেটা দিকে আস্তে আস্তে যাই। আচ্ছা, তো সেটা আমাদের আলটিমেট টার্গেট আর কি। তো এখন এখানে ফার্স্ট তোমাকে ক্লে টাইপটা, যেহেতু ক্লে টাইপ অফ সয়েল যেহেতু একটা ফ্যাক্টর, সো এই সয়েলের মধ্যে কি কি টাইপের সয়েল আছে, গ্র্যাভেল আছে, স্যান্ড সিল্ট আছে, ক্লে আছে, এক এক টাইপের সয়েলকে কিন্তু কম্প্যাকশন করার প্রসিডিউর এক এক রকম। সেটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরটার কথা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, তারপরে এখানে তোমার হচ্ছে একটা গ্রাফ দেখাইছে, গ্রাফটা যদি তুমি দেখো সেটা হচ্ছে ইফেক্ট অফ ময়েশ্চার কন্টেন্ট অন ড্রাই ডেন্সিটি অফ কোহেসিভ সয়েল। আচ্ছা, অর কোহেশনাল সয়েল যেটাই বলো না কেন, যে তুমি এরকম একটা গ্রাফ পাবো সবসময়, যে বেল শেপের একটা কার্ভ পাচ্ছ। সো বেল শেপের কার্ভটা থেকে তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো কি হচ্ছে, ময়েশ্চার কন্টেন্ট আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, ড্রাই ডেন্সিটি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, মানে ময়েশ্চার কন্টেন্ট বাড়তেছে, ড্রাই ডেন্সিটি ইমপ্রুভ হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল যখন তুমি দেখলা তোমার সর্বোচ্চ ড্রাই ডেন্সিটি অ্যাচিভ হয়েছিল, গামা ডি ম্যাক্স বলতেছে আমরা যেটাকে। এরপরে তুমি আবার ময়েশ্চার অ্যাড করছো আরো গামা ডি বেশি পাওয়ার আশায়, যে আরো হয়তো স্লিপারি করবে সারফেসটাকে, বাট তখন তুমি দেখতেছো ময়েশ্চার আরো অ্যাড করার কারণে তোমার গামা ডি আবার রিডিউস হওয়া শুরু করছে। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে, আমরা যে কথাটা বললাম, যে তার মানে ম্যাক্সিমাম গামা ডি যেখানে আমরা পাইছি সেখানকার করেসপন্ডিং যে ময়েশ্চার কন্টেন্টটা, নিচে গেলে যে ময়েশ্চার কন্টেন্টটা পাচ্ছ সেটার নামই হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো তার মানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কোনটা, আমাদের একটা ল্যাব টেস্ট করার পরে আমরা এরকম একটা গ্রাফ প্লট করব, গ্রাফটা সবসময় কিন্তু বেল শেপ কার্ভ হবে, খালি উপরে উঠতে থাকবে তাহলে কিন্তু আমাদের লজিক বা বেসিক সব ভুল হয়ে গেল। এটা সব সময় এরকম ভাবে উপরে উঠে তারপর আবার নিচে নামবে, কারণ অপটিমাম থেকে ময়েশ্চার কন্টেন্ট বেশি হয়ে গেলে কিন্তু তার ড্রাই ডেন্সিটি কমে যাবে বা ড্রাই ইউনিট ওয়েট কমে যাবে। ড্রাই ডেন্সিটি ড্রাই ইউনিট ওয়েট একই কথা, কেউ বলতে পারো আমি বললাম মেজার করবো ড্রাই ডেন্সিটি দিয়ে, এখানে লেখা ড্রাই ইউনিট ওয়েট, তো ইউনিট ওয়েট ডেন্সিটি আসলে একই জিনিস, ইউনিট ওয়েটকে জি দিয়ে ডিভাইড করলেই তো তোমার ডেন্সিটি আসতেছে, জি তো আর চেঞ্জ হচ্ছে না এখানে। আচ্ছা, তাইলে এখন আমাদের যেটা বললাম বেল শেপের কার্ভটা একটু মনে রাখতে হবে, যে কার্ভের নেচার সবসময় এরকম বেল শেপ হবে, নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ যেমন হয় আর কি। আর গামা ডি ম্যাক্স এর করেসপন্ডিং ময়েশ্চার কন্টেন্টকে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলবো, আর এই গামা ডি ম্যাক্স হচ্ছে তখন আমাকে রিপ্রেজেন্ট করবে যে সর্বোচ্চ এই পরিমাণ গামা ডি তুমি এই সয়েলে পেতে পারো আর কি। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা এদিকে একটু যাই সামনের দিকে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই গ্রাফটাও আসে মাঝে মাঝে, আমি দিই এই গ্রাফটা। আচ্ছা, এই গ্রাফটা কেন ইম্পর্টেন্ট, যে তোমাকে একটা কথা বলা হয়েছিল যে তুমি যদি এনার্জি বেশি দাও, কারণ এনার্জি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এনার্জি বেশি দিলে তোমার কিন্তু গামা ডি এর থেকে বেশি পাবা। দেখো এখানে আমাদের ফার্স্ট গ্রাফটা যদি দেখো, এটা কম্প্রেশন কার্ভ প্রথমটা, লোয়ার কম্প্যাক্টিভ এনার্জি যে কম্প্রেশন কার্ভটা আছে, তো সেটাই আমার ড্রাই ডেন্সিটি, এটা গামা ডি ম্যাক্স, এটা হচ্ছে গামা ডি ম্যাক্স, আর এটা হচ্ছে আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমি যদি এনার্জি আরো বেশি দিই তাহলে খুব স্বাভাবিক সয়েলটা আরো বেশি কম্প্যাক্ট হবে, তার মানে কি আরো ইন্টারলক ভাঙবে, ইন্টারলক ভাঙার কিন্তু কোনো শেষ নাই, এটা আগে বুঝতে হবে। কেউ যদি মনে করো যে
এনার্জি দিয়ে তুমি সব ইন্টারলক ভেঙে ফেলতে পারছো, এটা ইম্পসিবল। ইন্টারলক থেকে যাবেই। যদি ইন্টারলক সব ভেঙে ফেলতে পারতা তাহলে ওখানে আসলে কোনো ভয়েডই থাকতো না। হ্যাঁ, খালি সব সলিড থাকতো, কোনো ভয়েড থাকতো না, তার মানে ওয়ান ফেজ ডায়াগ্রাম হয়ে যেত, যেটা আমরা বলছি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। খালি সলিড থাকা ইম্পসিবল, সেখানে ভয়েড থাকবে। সো তার মানে তোমার মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করার কোনো শেষ নাই। তুমি রোলার পাস 8টা না দিয়ে 10টা দিলা, 10টা না দিয়ে 20টা দিলা, যত বেশি দিবা তোমার সয়েল তত বেশি কম্প্যাক্ট হবে। তো তার মানে তার রাই ডেন্সিটিও তত বাড়তে থাকবে। এই জন্য আমাদের গ্রাফের নেচারটা কি হলো, আস্তে এখান থেকে উপরে উঠে গেল। লোয়ার কম্পাক্টিভ এনার্জিতে তুমি যে পরিমাণ গামাডি পাবা, হায়ার কম্পাক্টিভ এনার্জিতে তার থেকে বেশি গামাডি পাবা, দেখাই যাচ্ছে স্পষ্ট। এটা সবাই বুঝো, কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কিন্তু দুই কেসে সেম থাকবে না। কেন? এটা তুমি সেই কথাটা মনে করো যে আমরা শুরুতে যেটা বললাম যে আমাদের ময়েশ্চারের কাজ কি আর এনার্জির কাজ কি। এনার্জির কাজ হচ্ছে আমাদের এনার্জি দিলে আমাদের ইন্টারলক গুলো ভেঙে গিয়ে সয়েলটার ভয়েড স্পেসটা সরে গিয়ে সেখানে সলিড পার্টিকেল ঢুকে যাবে আর কি, এয়ারটা সরে গিয়ে ভয়েড স্পেসটা কমে যাবে। আর ওয়াটার সেখানে কি কাজ করছিল? ওয়াটার করছিল হচ্ছে সারফেস গুলোকে একটু স্লিপারি করছিল, যাতে করে তোমার খুব কম এনার্জি লাগে আর কি, আমরা তাড়াতাড়ি যাতে কম্প্যাক্ট করে ফেলতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন যখন আমি এনার্জি বেশি অ্যাপ্লাই করতেছি, হায়ার কম্পিটিটিভ এনার্জি দিচ্ছি, তখন বুঝতে হবে যে হায়ার কম্পিটিটিভ এনার্জি দেওয়া মানে কিন্তু ওয়াটার অত বেশি একটা লাগবে না, কারণ কি এনার্জি কিন্তু অনেকটা কাজ করে ফেলছে। ওয়াটারটা কি কাজ করতো? ওয়াটারটা সারফেসটাকে স্লিপারি করে দিত, যাতে করে এনার্জি দিলে সেই গ্যাপটা তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। আমি যদি বেশি কম্পিটিটিভ এনার্জি দিই তাহলে তো ওয়াটার না দিলেও হয়, তাই না? একদম না দিলে তো হবে না কখনোই, ওয়াটার দিলে এটা অবশ্যই তুমি তার একটা বেনিফিট দেখতে পাবা। তো কিন্তু একটু বুঝতে হবে যে আমি যদি কম্পিটিটিভ এনার্জি আরো বাড়াই দেই, তাহলে কিন্তু আমার যে পরিমাণ ময়েশ্চার আগে অপটিমাম ছিল, বা যে পরিমাণ ময়েশ্চার দিলে তার সারফেস গুলো সব স্লিপারি হয়ে যাইতো, অতটা এখন লাগবে না, কারণ অলরেডি কিছু সারফেস স্লিপারি না হওয়া সত্ত্বেও ভেঙে গেছে, কেন? আমি কম্পিটিটিভ এনার্জিতে হায়ার দিছি। যার কারণে এখন তার অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা একটু লেফটে শিফট হয়ে গেছে। দেখো মানে পুরো গ্রাফটা জাস্ট আপওয়ার্ড উঠে নাই, লেফট ওয়ার্ডও চলে আসছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস তুমি যদি বুঝো। এই গ্রাফটা এই জন্য আমি মাঝে মাঝে দিই, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করে, আমি বলবো না যে আমি লোয়ার কম্পিটিটিভ এনার্জিতে যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পাচ্ছি, আমি হায়ার কম্পিটিটিভ এনার্জি দিলে এনার্জি তো আমার অনেকটা ইন্টারলক, অনেকটা মানে সারফেস স্লিপারি করা লাগে না, এমনি ভেঙে ফেলছে। তাহলে এখন বাকি সারফেস গুলোর জন্য তো আমার অত বেশি ওয়াটার আসলে দরকার নাই, এই জন্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট একটু রিডিউস হচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তারপর কি আছে, তারপরে যে সয়েলের গ্রেডেশনের উপর ডিপেন্ড করে, এটাকেই সয়েল টাইপের আন্ডারে আমরা নিয়ে যাই আর কি। পুলি গ্রেডেড সয়েল হলে একরকম হবে, ওয়েল গ্রেডেড সয়েল হলে কিন্তু তার গামাটি আরো বেশি পাবা। আচ্ছা আমি যতটুকু দেখাচ্ছি অতটুকু করলেই হবে, এছাড়া এর বাইরে কিছু আসলে দরকার নেই। আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের সেই টাস্ক যেটা, যে আমরা হচ্ছে কিভাবে বের করব ওই আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা। এখন তুমি বলতে পারো যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ চেঞ্জ হচ্ছে ঠিক আছে, বাট একটা এনার্জির জন্য কিন্তু সেটা ফিক্সড। দেখো লোয়ার কম্পিটিটিভ এনার্জি যখন আমি দিছিলাম, তার মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ এনার্জি যখন দিছি, তখন যে ময়েশ্চার কন্টেন্টটা পাইছিলাম সে 12%, 12%। হায়ার কম্পিটিটিভ এনার্জি দিয়ে যখন আমি এক্সপেরিমেন্টটা করছি, গ্রাফটা পাইছি, তখন কিন্তু তার ময়েশ্চার কন্টেন্টটা ধরো 10%, সে 10% হয়ে গেছে। তার মানে এক একটা কম্পিটিটিভ এনার্জিতে আমি এক একটা ময়েশ্চার কন্টেন্ট অপটিমাম আকারে পাচ্ছি আর কি। এখন আমরা এখন যেটা করব ল্যাবে, সেটা হচ্ছে একটা ফিক্স একটা আমি কম্পিটিটিভ এনার্জি নিব, নিয়ে আমি সেই এনার্জির জন্য খুঁজে বাই করবো যে তার অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা কত। এখন তারপর আমি কি করব, আমার রোডটা, ধরো রোডের যে কন্ট্রাক্টর, যে ধরো এখানে প্রায় একটা হাইওয়ে করবে 200-300 কিলোমিটার একটা হাইওয়ে, সেই হাইওয়ের বেডটা আমাকে প্রিপেয়ার করে দিতে হবে। আমাকে বলতে হচ্ছে আমি এখান থেকে রিপোর্ট করবো ল্যাব থেকে যে আমার এই পরিমাণ গামাটি দরকার। তুমি যদি গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার হও তাহলে তোমার কাজগুলো কি সেটা আমি বলতেছি। তোমার কাজ হচ্ছে গভর্নমেন্ট থেকে প্রপোজ করা হয়েছে এখানে এই রোড হবে, সেখানে এই ভেহিকল চলবে, তো ওই হিসেবে সব স্ট্যান্ডার্ড ঠিক করে তুমি তোমার একটা গামাডি সেট করে দিবা যে এর কম গামাডি যদি হয় তাহলে এই রোডে এইসব গাড়ি চললে রোডটা কি হবে, ডিফর্ম হয়ে যাবে। কিন্তু তার মানে ওইটার বেসিসে তুমি কি একটা গামাডি ফিক্স করে ফেলবা। আচ্ছা ওই গামাডি ফিক্স করে ফেল মানে আলটিমেটলি একটা এনার্জি ফিক্স করে ফেলা যে হ্যাঁ এই পরিমাণ এনার্জি দিয়ে আমি আমার রোডটাকে কমপ্লিট করবো। তো সেই এনার্জিটা এই যে আমাদের প্রক্টর টেস্টের মধ্যে প্রক্টর যে উনি বলে গেছে। তো উনি যেটা বলছে যে তুমি এই টেস্টটা যদি করতে চাও অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, যে টেস্টটার নাম সেটা তোমরা 342 ল্যাবে গিয়ে করবা, 32 তে উঠে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের ঘটনাটা হচ্ছে এটা যে তুমি এখন তোমার কোন সয়েলকে নিবা, ওই যে ওই সয়েলটা
এটা কোথায় যে দেখাবো, কোথায় যে দেখাইছিল, এই যে যে এমব্যাঙ্কমেন্টটা তুমি বানাবা, এখানে কোথা থেকে সয়েলটা আসবে? এই পাশ থেকে নরমালি সয়েল আসে। এই জন্য তোমরা দেখবা হাইওয়ের পাশে দুই পাশে ক্যানেলের মতো আর কি, দুই পাশে ক্যানেল দেখবা। তো ক্যানেল হয়েছে কেমনে? ওই যে ওখান থেকে আর কি, এখান থেকে মাটি উঠাইছে, তো ওই জায়গাটা গর্ত হয়ে গেছে, পরে বৃষ্টির পানি টানি জমে এই জায়গাটা ফুললে আমাদের ক্যানেল হয়ে গেছে। তো এখন এই যে সয়েলটা, যে সয়েল দিয়ে হাইওয়ের এমব্যাঙ্কমেন্টটা হবে, ওই সয়েলটাকে তুমি ল্যাবে নিয়ে আসবে। আচ্ছা, তো ল্যাবে নিয়ে আসলে, ল্যাবে কিন্তু তুমি অবশ্যই ময়েস্ট সয়েল নিয়ে আসছো। আচ্ছা, ময়েস্ট সয়েল আনার পরে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের স্ট্যান্ডার্ড, কিন্তু সবকিছু কিন্তু ফিক্স করা, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। সেই স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের একটা মোল্ড আছে, এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মোল্ড, যার ভলিউম হচ্ছে 1/30 ফিট কিউব, এই যে ভলিউমটা। আচ্ছা, তো মোল্ডটা দেখতে এরকম রাউন্ড শেপের, একটা সিলিন্ডার শেপের আর কি, আর একটা মোল্ড, তার উপর একটা এক্সটেনশন বা কলার থাকে এটা, আর অ্যাকচুয়াল মোল্ডটা হচ্ছে এটা, যার ভলিউম হচ্ছে 1/30 ফিট কিউব। আচ্ছা, আর তোমার এখানে একটা পাশে একটা র্যামার থাকে, র্যামার উইথ হ্যামার। এই ভেতরে যেটা দেখতেছো সেটা হচ্ছে একটা হ্যামার, এটা হচ্ছে হ্যামার, এটা একটার সাথে স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ড সহ পুরো জিনিসটার ওয়েট হচ্ছে 5.5 পাউন্ড বা 2.5 কেজি। আর তার বাইরে একটা শেল থাকবে স্টিলের, সেটা হচ্ছে তোমার র্যামার বলি সেটাকে আমরা, তো সেটার মধ্যে দিয়ে হ্যামারটা ওঠানামা করানো যায় আর কি। তো র্যাবারটা ইউজ করার কারণ হচ্ছে যে তোমরা যখন করছো, ওই অ্যাগ্রিগেট টেস্ট করছো, অ্যাগ্রিগেট ইউনিট ওয়েট টেস্ট করছো, তখন তোমরা একটা টেম্পিং রড থাকতো তোমাদের, সেটা দিয়ে তোমরা টেম্পিং করে সল্টটাকে কম্প্যাক্ট করতে 25টা বা 30টা যে কটা ড্রপ দরকার দিতা। সেটার হাইটটা তোমাকে হয়তো বলা হয়তো 1 ফিট উপর থেকে ফালাইতে হবে, তুমি 1 ফিট কিন্তু সবসময় মেনটেন করতে পারতা না, কখনো বেশি কখনো কম হইতো। বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, একদম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এর জন্য আমরা বাইরে একটা র্যামার দেওয়ার রিজন হচ্ছে এটা, যে আমার হ্যামারটা যখন উঁচু হবে, উঁচু করবো আমি, এই যে উপরে একটা গোল একটা জায়গা আছে, এই জায়গাটা ধরে তুমি যখন এই হ্যামারটাকে উপরে টান দিবা, এই হ্যামারের এই টপ সারফেসটা যখন ওই র্যামারের এখানে গিয়ে লাগবে, তখন একটা সাউন্ড হবে। সাউন্ড হওয়া হওয়া মানে তুমি বুঝবে এটা কত 12 ইঞ্চি বা 1 ফিট উপরে উঠছে। তখন তুমি এটা ছেড়ে দিলে এটা একটা ফ্রি ফল হবে, কত ইঞ্চি উপর থেকে? 12 ইঞ্চি বা 1 ফিট উপর থেকে একটা ফ্রি ফল হলো আর কি। তার মানে তোমার এই হাইটটা একদম কারেক্ট এনশিওর হলো আর কি। এখন আমাদের কাজটা বলি, কাজটা কি, তুমি সয়েল স্যাম্পল নিয়ে আসছো, হ্যাঁ, সয়েল স্যাম্পলটা কোথায় নিয়ে আসছো? ল্যাবে নিয়ে আসছো, ওই যে ওখান থেকে যেখানে এমব্যাঙ্কমেন্ট হবে তার পাশের সয়েলটা, অথবা যদি অন্য কোথাও থেকে তোমার সয়েল দিয়ে গভর্নমেন্ট যদি বলে যে না এই সয়েল ভালো না, সাবগ্রেড কখনো ভালো সাবগ্রেড থাকে না, কাদা মাটি যুক্ত থাকে, তখন তোমাকে হয়তো ইমপ্রুভ সাবগ্রেড করতে হবে, তখন বাইরে থেকে সয়েল নিয়ে আসতে হবে, বালি নিয়ে আসতে হবে। তো ওই বালিটা তুমি ল্যাবে এনে ফার্স্টে কাজ হচ্ছে এখানে তোমার মোল্ডের মধ্যে মোটামুটি হাফ ওইটা দিয়ে ফিল করবা, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। তারপর এই লেয়ারের উপরে এই র্যামার সহ হ্যামারটা নিয়ে এসে এখানে তুমি ড্রপ দিবা, ঘোরায় ঘোরায় বিভিন্ন জায়গায় ড্রপ দিবা, কয়টা? 25টা করে ড্রপ দিবা, সব জায়গায় ঘোরায় 25টা ড্রপ দিবা। আচ্ছা, তার মানে তুমি এতখানি সয়েল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, স্ট্যান্ডার্ডলি কমপ্লিট হয়েছে। তারপর তুমি কি করবা? আর সেকেন্ড লেয়ারটা তুমি দিবা। সেকেন্ড লেয়ারটা ধরো তোমার মোটামুটি এখান থেকে এই পর্যন্ত, এই যে এতটুকু, এই যে সেকেন্ড লেয়ারটা তুমি এতটুকু ভরছো, ফিল করছো, ফিল করে এখন তুমি কি করলা? আবার তুমি 25টা ড্রপ দিবা, সেকেন্ড লেয়ারও এরকম 25টা ড্রপ দিয়ে কম্প্যাক্ট করলা। তো কম্প্যাক্ট করলে এখন কি হবে? এখন তোমার এই জায়গাটা কিন্তু এলোমেলো থাকবে, তাই না? একদম স্ট্রেইট থাকবে না কিন্তু। তারপর তুমি থার্ড লেয়ার ধরো দিলা, একদম পুরোটা ভরে দিলা, দেওয়ার পর এখন আবার তুমি কি করলে? ড্রপ দিলা 25টা। 3টা লেয়ারে, প্রতি লেয়ারে 25টা করে, টোটাল 75টা ড্রপ দিতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো লাস্ট লেয়ার ড্রপ দেওয়ার পর কিন্তু সেটা কিছুটা নিচে নেমে যাবে না? নিচে নেমে যাবে। তখন তুমি সেটা ভরাট করার জন্য তুমি আবার এটার উপর সয়েল দিলা, আবার যে সয়েল দিছো সেই টপ সয়েলটাকে কম্প্যাক্ট করতে হবে না, তার জন্য তুমি আবার 25টা ড্রপ দিলা, এটা কিন্তু তুমি স্ট্যান্ডার্ডের বাইরে করতেছো। আর যদি কেউ বলো যে না উপরটা আমি জাস্ট মিলাই দিয়ে রাখবো, তো মিলাই যে দিলে ওই সয়েল তো কম্প্যাক্ট হয়নি। তো এর জন্য এই আমাদের এক্সটেনশনটা ইউজ করা হয়, এই জন্যই কলার যেটা এক্সটেনশন। এটার কাজ কি, তুমি যখন সেকেন্ড লেয়ারটা দিলা, দেওয়ার পরে এটা কমপ্লিট হওয়ার পরে 25টা ড্রপ দেওয়ার পরে থার্ড লেয়ারটা দেওয়ার আগে তুমি এক্সটেনশনটা এটার উপরে বসাবা, বসাই এবার তুমি থার্ড লেয়ারটা দিবা। ধরো এক্সটেনশনে মোটামুটি এই পর্যন্ত ভরে গেছে সয়েল দিয়ে, বসানোর পরে আর কি, এখন মাঝখানে একটা ফাঁকা আছে, বসাই দিবা। বসানোর পরে এই পর্যন্ত ফিল হয়েছে, এখন তুমি এই ড্রপ দিবা, ফাইনাল ড্রপটা এখন তুমি দিবা, ফাইনাল যে আমার আরো 25টা ড্রপ যেটা থার্ড লেয়ারে, সেটা দিলে এখন সয়েলটা মোটামুটি এই লেভেল পর্যন্ত চলে আসবে, কলার সহ এই লেভেল পর্যন্ত। এখন উপর টাচতে টান দিয়ে সরাই ফেলবা উপরের সয়েলটা। তারপরে এখন এই পুরো 1/30 ফিট কিউব জায়গার মধ্যে যে সয়েলটা আছে, এটা পুরোটা কিন্তু
সুন্দর করে কম্প্যাক্ট হয়েছে। আর উপরে সয়েলটা আস্তে ফেলে দিবা। এখন আমি যেটা এনশিওর করতে পারলাম সেটা হচ্ছে 1/30 ফিট কিউব হবে সয়েলের ভলিউম, যেহেতু পুরো মোল্ড আমি ভরে ফেলছি এখন সয়েল দিয়ে, এবং এটাও এনশিওর করতে পারলাম যে আমার পুরো সয়েলটাই কম্প্যাক্টেড অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে দেখতে জিনিসটা এরকম। এই যে পাশে যে মেজের উপরে বসানো, সো মোল্ডের মধ্যে তুমি সয়েল রেখে এই সয়েলটা সেই কম্প্যাক্ট হওয়া সয়েল উপর দিক থেকে একটা স্কেল দিয়ে এক্সট্রা সয়েলটা সরাই ফেলছো যেটা কলার মধ্যে ছিল। ওকে, এখন তুমি এটা কি নিবা, ওয়েট নিবা। এই ওয়েটকে যদি তুমি ভলিউম দিয়ে ডিভাইড করো তাহলে তুমি কি পাবা, গামা পাবা। কোন গামা পাচ্ছ, গামা ময়েস্ট পাচ্ছ কিন্তু। আচ্ছা, গামা ময়েস্ট পাইলে, গামা ময়েস্ট পাওয়ার পরে এখন তুমি কি করবা, ওইখান থেকেই যেটার ওয়েটটা নিলা সেখান থেকে একটু সয়েল বের করে ক্যানে নিবা। ক্যানে নিয়ে কি করতে হয় আমরা জানি, ক্যানে নিয়ে সেটাকে ওভেনে রাখতে হবে ওয়েট নিয়ে, তারপর ওভেন থেকে বের করে আবার ওয়েট নিলে বোঝা যাবে যে তার ময়েশ্চার কন্টেন্টটা কত ছিল এই মুহূর্তে। তারপর তুমি এখন যেটা করবা, ওই যে গামা ময়েস্ট যেটা পাইছো, এই যে গামা ময়েস্ট, সেটাকে 1+ ময়েশ্চার কন্টেন্টে ভাগ করলে কি পাই, গামা ড্রাই পাই। এটা অলরেডি জানো, কালকে তো সিটি হওয়ার কথা ছিল, পরশুদিন তো জানার কথা, আজকে একটা সেকশন হওয়ার কথা ছিল। তাইলে এই সূত্রটা তো জানো, গামা ডি বের করতে গেলে গামা ময়েস্টকে 1+ ময়েশ্চার কন্টেন্টে ডিভাইড করতে হবে। এটা করলে তুমি গামা ডি পাইলে। এই হচ্ছে সেই গামা ডি যেটাকে আমরা বলছিলাম আমাদের কম্প্যাকশনের মেজারিং প্যারামিটার হচ্ছে গামা ডি অর রো ডি, যেটাই বলো, ইউনিট ওয়েট অর ড্রাই ইউনিট ওয়েট অর ড্রাই ডেনসিটি। তাহলে আমার হাতে এখন কি কি ইনফরমেশন আছে, আমার হাতে আছে যে এই সয়েলটার গামা ডি কত, ড্রাই ইউনিট ওয়েট কত, এবং এই সয়েলটার ময়েশ্চার কন্টেন্ট কত ছিল সেটা আমার হাতে আছে। ময়েশ্চার কন্টেন্ট রেজাল্টটা যদি একদিন পরে পাবা, তো এই দুইটা ইনফরমেশন আমার হাতে আছে। এখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই এই যে ধরো আছে আমি ময়েশ্চার কন্টেন্টটা মেপে আমি পাইছি 12%। 12% কি অপটিমাম কিনা, কখনোই না। 12% অপটিমাম হয় এটা আবার কেমন ধরনের কথা। তুমি এখন কি করবা, তুমি জানো যে আমি যদি একটু ময়েশ্চার অ্যাড করতে পারি তাহলে তার ড্রাই ডেন্সিটি বেড়ে যাওয়ার চান্স আছে। কারণ কি, ময়েশ্চার অ্যাড করে যখন আমি আবার ইয়া করব, হ্যামার দিব, তখন যদি আরেকটু বেশি কম্প্যাক্ট হয়, কারণ কি ওই যে হ্যামারটা দেওয়া মানে কিন্তু সেই ফিল্ডে গিয়ে সেটা রোলার পাস দেওয়া হবে, মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতেছে কিন্তু সেই হ্যামার ড্রপের মাধ্যমে। আচ্ছা, তার মানে আমি যখনই হ্যামারটা দিয়ে ড্রপটা দিচ্ছিলাম তখন যদি একটু ময়েশ্চার ভিতরে অ্যাড করে ফেলি তাহলে হয়তো আমার আরেকটু বেশি সয়েলটা কম্প্যাক্ট হইতে পারে, তখন হয়তো এখানে আরেকটু বেশি সয়েল জায়গা হবে, তাহলে গামা ময়েসটা আরেকটু বেশি হবে, তাহলে গামা ড্রাইটা আরেকটু বেশি হবে। এই জন্য তুমি কি করলা, আরেকটু ময়েশ্চার অ্যাড করলে এটার মধ্যে, কতটুকু তোমার যতটুকু ইচ্ছা, পুরো সয়েলের মধ্যে না, কতখানি সয়েল যে ফিল্ড থেকে নিয়ে আসছো তার মধ্যে সার্টেন একটা পোর্শন সয়েলের মধ্যে যতটুকু মনে করো তোমার মোল্ডের জায়গা হবে মনে হইলো অতটুকু, তা একটু পানি মিক্সড করে দিলা। মিক্সড করে এখন আবার পুরাপুরি ভালো করে মিশায়া পানিটা সয়েলের সাথে আবার তুমি সেই কাজ করা শুরু করবা। এই যে মোল্ডের মধ্যে ফার্স্ট লেয়ারটা দিবা, 25টা ড্রপ দিবা, সেকেন্ড লেয়ার দিয়ে 25টা ড্রপ দিবা, থার্ড লেয়ার এক্সটেনশন দিয়ে 25টা ড্রপ দিবা, গামা ময়েস্ট পাবা তখন, তারপর ময়েশ্চার কন্টেন্ট মেপে ফেলবা, তারপর আরেকটা গামা ড্রাই পাবা। তারপর কি করবা, তারপর আবার তুমি আবার ওখান থেকে নতুন আবার কিছু সয়েল নিবা, সয়েল নিয়ে তার মধ্যে আরেকটু পানি মিক্স করবা। তুমি হিসাব করে দেখবে এবার গামাটি তুমি আরো বেশি পাইছো, কেন, ওই যে প্রসেস যেটা যা হওয়ার কথা তাই হবে, গামাটি আরেকটু বেশি আসবে যেহেতু আরেকটু বেশি কম্প্যাক্ট হচ্ছে এখন ময়েশ্চার অ্যাড করার জন্য। এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ঠিক আছে। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, না 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 বুঝলে কিন্তু বলবা। তারপরে আমরা কি করলাম, আবার একটু ময়েশ্চার অ্যাড করলাম, ময়েশ্চার অ্যাড করে 1 মিনিট দাও। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর আবার একটু ময়েশ্চার অ্যাড করে থার্ড ট্রায়ালটা দিচ্ছি, মানে থার্ড টাইম হচ্ছে আমরা এখন আবার এটাকে কম্প্যাক্ট করে আবার এখানে মোল্ডের মধ্যে রেখে আবার ওয়েট নিয়ে আবার গামা ময়েস্ট পাবো, আবার ময়েশ্চার কন্টেন্ট দিয়ে ভাগ করে আমরা গামা ড্রাই পাবো। তো এভাবে করতে করতে তুমি ধরো 4টা পর্যন্ত নিছো, 5টাও নিছো, বা 4 নাম্বারটা যায় তুমি দেখলা যে তোমার আরেকটু পানি মিক্সড করার জন্য যখন তুমি ওয়েট দিছো তারপর যখন গামা ডি বের করছো গামা ডি ভ্যালু কমে গেছে, মানে আস্তে আস্তে বাড়তেছিল, হঠাৎ করে কমে গেছে, মানে একটু প্র্যাকটিক্যাল কমবেই। যখনই কমে গেল তখনই তোমার মাথায় ওই জিনিসটা ক্যাচ করবে যে তার মানে কি এখন ময়েশ্চার গিয়ে ভয়েড জেনারেট করা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর পানি মিক্সড করা যাবে না। তাহলে এখন অপটিমামটা কোনটা এটা তুমি কেমন বুঝবে? এটা কিন্তু খুবই, কেউ যদি বলো এরকম কোইন্সিডেন্স, এটা জীবনেও সম্ভব না যে তুমি যে ময়েশ্চার কন্টেন্ট গুলো এখানে বারবার ইউজ করছো সেটার একটাই অপটিমাম, এটা কিন্তু সম্ভব না।
অপটিমামটা সেটা হবে না, অপটিমামটা তার থেকে একটু কম বা বেশি কোনো একটা হবে। ওইটাই আবার কেমন হয়? অপটিমামের অ্যামাউন্ট কি তুমি জীবনে কোনোদিন দিতে পারবে নাকি? ওটা তো সম্ভব না। তো ওইটা আমাদের বের করতে হবে আর কি, ইন্টারপোলেশন করে বা গ্রাফ প্লট করে বের করতে হবে যে তাহলে অপটিমামটা কত ছিল। এখন তারপরে যখন তুমি দেখলা আবার ফার্দার ময়েশ্চার কন্টেন্ট অ্যাড করার পর যখন দেখলা গামাটি কমে গেছে, তখন তোমাকে যেটা করতে হবে আরেকটা, এরপরে আমরা আরেকটা করতে চাই, মানে আরেকটু কমাবো, মানে আবার একটু কমাবো বা ময়েশ্চার একটু বাড়াবো আর কি, সরি কমাবো না, ময়েশ্চার আবার একটু বাড়াবো। গামাটি কমা সত্ত্বেও আমরা ময়েশ্চার আরো বাড়াবো। কেন? কারণ যে ওই এক্সপেরিমেন্টটা যদি ভুল হয়, 4 নাম্বার ট্রায়ালটা যদি ভুল হয়ে থাকে কোনো কারণে, তাহলে তো তোমার উল্টাপাল্টা হবে পরে। এই জন্য আমরা গামা ড্রাই কমে যাওয়া সত্ত্বেও আমরা আবার ময়েশ্চার কন্টেন্ট দিব। হ্যাঁ, ওয়াটার গিয়ে আবার ভয়েড জেনারেট করবে, করুক, সমস্যা নেই। তারপরেও যদি আমি দেখি হ্যাঁ গামাটি আমার কমে গেছে, তার মানে এখন আমি কনফার্ম যে হ্যাঁ আমি এখন কোন স্টেজে আছি, আমি এখন এই স্টেজটা আছি। আমি যদি একটু আগের গ্রাফটা দেখাই, আমরা এই যে বেল শেপ কার্ভ সেটার এই পাশে চলে গেছি, এই পাশে চলে গেছি, এই পাশে ডান সাইডে চলে গেছে, এই সাইডে ওয়েট সাইডে চলে গেছে, মানে বেশি ভেজা হয়ে গেছে। আর এটাকে বলে ড্রাই সাইড। এতক্ষণ ড্রাই সাইডে ছিলাম, এখন আমরা ওয়েট সাইডে চলে গেছি, এটা আমরা কনফার্ম হলাম আর কি। আচ্ছা, তারপরে এখন ধরো তোমার কি করতে হবে, তারপরে এখন জিনিসটা আমি দেখাই। তার মানে তোমার হাতে এরকম 5টা 6টা ডেটা থাকবে। এক্সপেরিমেন্ট যখন ল্যাবে যায় করবা, তখন দেখবা এক এক গ্রুপ এক এক ময়েশ্চার কন্টেন্ট নিয়ে কাজ করতেছে আর কি। আচ্ছা, তারপরে তোমার হাতে এই ডেটা সেটটা ধরো তোমার হাতে থাকবে, এই যে এই হচ্ছে সেই ডেটা সেট। দেখো ডেটা সেটটা একটু বুঝো। ল্যাবরেটরি কম্পেকশন টেস্ট রেজাল্টস অফ এ ক্লে সিল্ট আছে, তার মানে তাকে নিয়ে আমরা স্যান্ডের মতো কোর্স পার্টিকেল কিছুটা আছে। আর গিভেন ইন দ্য ফলোইং টেবিল, এই যে ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, তোমার 6টা ময়েশ্চার কন্টেন্টের করেসপন্ডিং ড্রাই ইউনিট ওয়েট গুলো দেওয়া আছে। এটাই তোমার ল্যাব টেস্ট করার মাধ্যমে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমার দরকার যে আমার ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট কোনটা এই সয়েলের জন্য, এই কম্পেক্টিভ এনার্জিতে। কেউ যদি বলো 18.9, সে ভুল বলতেছে। আর যদি সে বলো যে 18.9 যদি ম্যাক্সিমাম গামাটি হয়, তার করেসপন্ডিং ময়েশ্চার কন্টেন্টকেই তো অপটিমাম বলে, তার 11% হচ্ছে আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এই জিনিসটা তো আসলে হওয়া সম্ভব না। তার মানে তুমি আবারও বলতেছো যে তুমি নাকি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ইনশিওর করছো ওখানে, এটা তো সম্ভব না। অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আমরা কেমনে ইনশিওর করবো? এটা তো ইন্টারপোলেশন থেকে আসবে। যেহেতু এটা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হবে না, সো একই কথায় এটাও আসলে ম্যাক্সিমাম গামাটি হবে না। ম্যাক্সিমাম গামাটি কি হবে? এর থেকে কম হবে না বেশি হবে? কম হওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ এটা ডিরেক্টলি আমি অবজার্ভ করছি, পাইছি 18.9 ভ্যালুটা আমি পাইছি। সেই থেকে কম কেমনে আবার গামাটি ম্যাক্স হয়? তো এটা হবে না, এটা শিওর, এটা থেকে আরো বেশি হবে। কেন? ওই যে কারণ তুমি তো অপটিমামটা মিক্স করতে পারো না, অপটিমাম মিক্স করলে তো তুমি ম্যাক্সিমাম গামাটি পাইতে। তো তার মানে অবশ্যই গামাটি এর থেকে আরো বেশি, এটা না, এর থেকে আরো বেশি। আর এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমার সেই পয়েন্টটা খোঁজার জন্য আমাকে একটা গ্রাফ প্লট করতে হবে। সো আমাদের অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কোথায় আছে এটাও কিন্তু কেউ এখন গেস করতে পারবে না। কেউ যদি বলো যে আগে ছিল 18.52, তারপর হয়েছে 18.9, তারপর হয়েছে 18.5, তাহলে 18.52 আর 18.9 এর মাঝখানে সেই বেল শেপ কার্ভের পিকটা থাকতে পারে। এই যে দেখো এটার কথা বলছি, এই যে আমার এই যে পিকটা, এই পিকটা তো আসলে আমি পয়েন্ট পাইছি কোনটা জানো? এখানকার একটা পয়েন্ট পাইছি আর এখানকার একটা পয়েন্ট পাইছি। তো এই পিকটা যে কোথায় থাকবে, আমার এই পয়েন্টের পরে থাকবে না আগে থাকবে, এটা কিন্তু আমি জানি না। সে গ্রাফ প্লট করা ছাড়া কোনো উপায় নেই। এটা নিয়ে যে আবার ডাটা সেটটায়, এই যে সো 18.9, মানে তারপর 9 থেকে 11, এটার মাঝখানে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা থাকতে পারে। কেন না? কারণ গামাটি ম্যাক্স এই দুটোর মাঝখানে থাকতে পারে। অথবা 11-12 মধ্যেও অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট থাকতে পারে। কেন? কারণ গামাটি ম্যাক্স আসলে 18.9 এর পরেও আসতে পারে। এটা ফুললি ডিপেন্ড করবে তোমার গ্রাফের উপরে। তুমি একটা নরমাল গ্রাফ পেপার নিবা, নরমাল প্লেন গ্রাফ পেপার, বোথ এক্সিসে স্কেল সেম, কোনো সেমি লগ না, কোনো লগ না, কম্প্যাকশন কার্ভ হয় নরমাল গ্রাফ পেপারে, মনে রাখো। আবার এক্সামে গিয়ে সেমি লগ চাওয়া যাবে না বা লগ চাওয়া যাবে না, এটা নরমাল গ্রাফ পেপারে প্লট হয়। এই যে হচ্ছে সেই নরমাল গ্রাফ পেপার, এই যে। সো এখানে তোমার দেখো সেই ময়েশ্চার কন্টেন্টগুলো রাখা আছে। কেউ 0 থেকে বা 1 থেকে স্টার্ট করো না, তোমার 0 তো কোনো ভ্যালু নাই, এটাও তো একটু দেখতে হবে, গ্রাফটা তো নষ্ট করবো তাহলে। 6, 8, 9, 6 থেকে স্টার্ট হয়েছে, শেষ হয়েছে 14 থেকে। আর ওরা শুরু হয়েছে কত থেকে? ওরা শুরু হয়েছে 14.8 থেকে, শেষ হয়ে গেছে প্রায় 19 এর কাছাকাছি। বা তোমার তার একটু বেশি আসবে, ওই সময় তুমি 20 পর্যন্তই দিলা। সো 14 থেকে 20, তুমি যদি 1 থেকে শুরু করো তাহলে গ্রাফটা ভালো হলো না। এই যে স্টার্ট করবো 14 থেকে, একটু ব্রেক লাইন দিয়ে নিতে পারো।
আর এখানে 4 থেকে স্টার্ট করা দরকার ছিল না, 6 থেকে করলেও হইতো, একটু ব্রেক লাইন দিয়ে 6 থেকে স্টার্ট করলে হইতো। আচ্ছা, তাহলে 6 তুমি কত পাইছো? 14.8 পাইছিলে। এই যে 6 বরাবর উপরে যাবা, এই যে 14.8, ঠিক আছে, এই পয়েন্টে বসাইলা। তারপর 8 এ আবার এরকম একটা ভ্যালু পাইছিল ওখানে, সেটা এখানে বসাবা। জাস্ট নরমাল গ্রাফ প্লট করতেছো। 9 মনে হয় একটা ভ্যালু পাইছো, সেটা এখানে বসাবা। 10 এ একটা ভ্যালু পাইছো না, কোথায় পাইছো এটা? এই যে এটা হচ্ছে তোমার সেই 18.52 পয়েন্টটা, এটা হচ্ছে সেই 18.9, আর এটা হচ্ছে 18.9 এর পরে আরেকটা 18.5 না কত যেন ছিল। এই যে তিনটা পয়েন্ট, গ্রাফের তিনটা পয়েন্ট, 18.52, তারপর 18.9 আর 18.50। এই তিনটা পয়েন্টই এখানে তুমি দেখতেছো, সেই পিক তিনটা পয়েন্ট। এই যে একটা, এই যে 18.9, এটা হচ্ছে 18.5, আর এটা 18.52 ছিল। তাহলে এটা যেটা তোমাকে আমি বলছিলাম, এই দেখো 18.9 না, তার থেকে তোমার পিক কিন্তু আরেকটু বেশি আছে। এবং বেশি এটা করতেই হবে কেউ যদি গ্রাফ, আর এটা কিন্তু কোনো বেস্ট ফিট কার্ভ না, এটা একদম ডিরেক্ট মিট করবে, পয়েন্ট দিয়ে যাবে, ডিরেক্ট পয়েন্ট দিয়ে যাবে, পয়েন্ট টু পয়েন্ট। এই যে এই দিক দিয়ে যাবে, যাওয়ার পরে কেউ যদি মনে করে আমি গ্রাফটা এভাবে এই দিক দিয়ে নিয়ে আসবো, ওই 18.9 এর উপর আমার যেতে ভয় লাগতেছে, কারণ ওই ভ্যালু আমি পাই নাকি না পাই, ভয় লাগলে তো হবে না। তুমি জানো কম্প্রেশন কার্ভ একটা বেল শেপের কার্ভ হবে। তুমি যদি গ্রাফটা এভাবে উঠায় নিয়ে যাও, তাহলে তুমি ভুল করছো দুই জায়গায়। এক হচ্ছে প্রপার বেল শেপটাও তুমি দিতে পারো নাই, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তুমি 18.9 কি তোমার ম্যাক্সিমাম ধরে নিচ্ছ, আসলে এর থেকে বেশি আমরা গামাটি কিন্তু পাবো। তাহলে গ্রাফটা যেভাবেই হোক, তোমাকে তোমার যে ম্যাক্সিমাম ভ্যালু এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া গেছে, তার থেকে একটু উঠাইতে হবেই। সেটা এই 18.9 এর আগে উঠতে পারে, বা 18.9 এর পরে উঠতে পারে, এটা বলা যায় না কোন দিকে উঠবে। পিকটা যে কোথায় পাবো, 18.9 এর আগে নাকি পরে, সেটা কিন্তু আমরা জানি না। সেটা দুই জায়গায় আবার উঠা কখনোই পসিবল না, একটা কার্ভেচার দুই জায়গায় গিয়ে কার্ভেচার চেঞ্জ করতে পারে না, আইদার লেফটে থাকবে বা ওই পয়েন্টের রাইটে থাকবে। তোমাকে যেমনি হোক গ্রাফ এটার উপরে একটু উঠাইতে হবেই, এটা সবাই মনে রাখো। 18.9 কে যদি কেউ বলো ম্যাক্সিমাম, তাহলে আর গামা, এই আমরা গ্রাফটা কেন করলাম? গ্রাফটা করছি তো এর থেকে বড় যে ভ্যালুটা আছে সেটা পাওয়ার জন্য। অতটুকু উপরে উঠাবা, খারাপ দেখা যায় এরকম উপরে উঠাবা না। তুমি তো এটা দেখছো বেল শেপ কার্ভটা কেমন, অতটুকু উপরে উঠাবা। ওঠানোর পরে এটা থেকে একটু বড় যে ভ্যালুটা পাইছো, দেখো লেফটে আসলে কত আসতেছে, 19। তো ওই যে 18.9 আমরা যেটা দেখছি তার থেকে একটু বেশি আছে, 19। এটা হচ্ছে আমাদের গামাডি ম্যাক্স। অ্যান্ড এটার করেসপন্ডিং যে ময়েশ্চার কন্টেন্ট 10.2 হবে অ্যারাউন্ড, এটাই হচ্ছে আমাদের সেই অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। বের হয়ে গেল, এটাই আমরা বের করতে চাচ্ছিলাম। যে তার মানে এখন যদি তোমাকে ফিল্ডে নামায় দেওয়া হয়, তোমার কাজ কি? খালি ওইখানকার সয়েলটাকে ল্যাবে নিয়ে এসে এইভাবে 5টা বা 6টা ডেটা নিয়ে, ময়েশ্চার কন্টেন্ট বাড়ায় কমায় 6টা ডেটা নিয়ে আমি আমার এই গ্রাফটা প্লট করব। তারপর গ্রাফ থেকে ম্যাক্সিমাম গামাটি পিক করব, তার করেসপন্ডিং ময়েশ্চার কন্টেন্টটা দেখব কত, সেটাকে আমরা বলবো অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তার মানে কি, যদি এই পরিমাণ এনার্জি ফিল্ডে দিয়ে যদি ময়েশ্চার কন্টেন্টটা এই পরিমাণ রাখতে পারে, তাহলে শিওরলি সে 19 কিলো নিউটন পার মিটার কিউব গামাডি অ্যাচিভ করতে পারবে। কে? কন্ট্রাক্টর। অবশ্যই পারবে। সো কন্ট্রাক্টরকে তোমার এই তিনটে ইনফরমেশন দিতে হবে, যে এত এনার্জি দিবেন, ময়েশ্চার কন্টেন্ট এত ইনশিওর করবেন, তাহলে আপনি অবশ্যই 19 কিলো নিউটন পার মিটার কিউব গামাডি অ্যাচিভ করতে পারবেন। যদি সে 19 থেকে কম অ্যাচিভ করে, তাহলে তো ধরা খাবে। ধরা খাওয়া বলতে কি, তুমি তাকে ফুল পেমেন্ট করবা না, মানে সে তো পুরোপুরি টেন্ডারটা তো ধরো নিজে নিছে, বা নিজে পুরো কাজটা করে দিবে। অনেক বড় বড় টেন্ডার এগুলা, এই ধরো 100 কোটি 200-300 কোটি টাকা এক একটা প্রজেক্ট। ম্যাটেরিয়ালও সে কিনবে, ম্যাটেরিয়ালটা খালি তোমার থেকে হাইয়েস্ট দেখায় নিবে, তোমার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সেটা চেক করবে ম্যাটেরিয়ালটা, তারপরে বাকি সব কাজ তার। সে এখন কেমনে তোমার এই গামাডি 19 অ্যাচিভ করে দিবে, সেটা পুরাটাই তার দায়িত্ব। এখন এই অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ধরো তুমি যে 10.2% বলে দিছো, এই 10.2% তো সে অ্যাচিভ করতে গেলে তার তো খুব কষ্ট হবে। আর 10.2% যদি অ্যাচিভ করতে না পারে, তাহলে তো তার গামাডি এটা অ্যাচিভ করতে পারবে না। কারণ এই এনার্জির জন্য কিন্তু সবচেয়ে বেশি গামাডি এইটা, এর থেকে বেশি গামাডি কেউ অ্যাচিভ করতে পারবে না। একমাত্র সেই 19 গামাডি অ্যাচিভ করতে পারবে যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা ময়েশ্চার এনশিওর করতে পারবে 10.2%, অন্য কেউ পারবে না। এখন এই 10.2% এনশিওর করার জন্য যে পরিমাণ ময়েশ্চার লাগবে, সেই ময়েশ্চার সে দেয় কিভাবে দেয় তুমি দেখছো। রোড কনস্ট্রাকশন সময় যদি দেখো, ফার্স্টে একটা গাড়ি বালি ফালায় দেওয়া যায়। বালি মানে হচ্ছে ন্যাচারাল সাবগ্রেডটা হয়তো ভালো না, এটার উপর এখন বালি ফালায় দেওয়া যায় একটা। তারপরে একটা গাড়ি আসে, সেটা পানি ফালায় দেওয়া যায় এটার উপর, এই পানিটা হচ্ছে সেই অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তারপরে একটা রোলার এসে সেটাকে একদম কম্প্যাক্ট করে যায়, এই রোলারটাই হচ্ছে সেই মেকানিক্যাল এনার্জি। তো এই যে ট্রাকটা, সেকেন্ড ট্রাকটা যেটা আসলো পানি দিয়ে যাওয়ার ট্রাক, এই সেই ট্রাকটা পানি 10.2% পানিটা একদম মেপে দেওয়াটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আর একটা ডিফিকাল্ট জিনিস হচ্ছে ওয়েদার।
ওয়েদার এই 300-400 কিলোমিটার রোড করার সময় প্রতিদিন ওয়েদার সেম থাকবে না। যে ময়েশ্চার কন্টেন্ট এভরিডে অ্যাডজাস্ট করে নিতে হবে ওয়েদারের সাথে, হিউমিডিটির উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আরেকটা কাজ। এই অ্যাডজাস্টমেন্টটা কে করবে? তুমি না, তুমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, তুমি করবে না। কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার থাকে একটা, সেই ইঞ্জিনিয়ার এটা রেগুলার আপডেট করবে যে আজকে ময়েশ্চার কন্টেন্ট অপটিমামটা কত, কালকে অপটিমামটা কত হবে, একটু এদিক ওদিক চেঞ্জ হবে। তো আবার ধরো হঠাৎ করে বৃষ্টি আসলো, হঠাৎ করে রোদ আসলো, তো এই জিনিসগুলোর কারণে এটা আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা অ্যাচিভ করাই, যে 19 মানে অ্যাচিভ না করলে তোমার তো রাস্তা খারাপ হবে। তো এখন তুমি কোথায় যাবা? এখন তুমি তোমার জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে। রাস্তা খারাপ এটা তুমি কখনো অ্যাকসেপ্ট করবে না, তোমার রাস্তা 19 হইতে হবে। তাইলে এখন কি করবা? তুমি তাকে একটা রেস্ট্রিকশন দিয়ে রাখবা যে সে যদি 19 অ্যাচিভ করতে না পারে তাহলে তুমি তার ফুল পেমেন্ট করবা না, পেমেন্ট আটকায় রাখবা। বিল আটকায় রাখলে তার বিজনেস বুঝই তো, 100 কোটি 200 কোটি টাকার 50% দিলাম মানে আর 100 কোটি টাকা এখন তুমি তাকে দাও নাই, কখন দিবা? তুমি ফিল্ডে গিয়ে চেক করতে হবে যে আমি কত গামাডি আসলে অ্যাচিভ করছি। এই চেকটা কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে অফলাইনে দেখাবো। তো ওই চেকটা করে দেখতে হবে যে আসলে কত অ্যাচিভ করতে পারছে সে। যদি 19 বা মোর দ্যান 19 অ্যাচিভ করতে পারে তাহলে তাকে বিল দিবা, নাহলে তাকে বিল দিবা না। তো এই জিনিসটা আগে থেকে বলে রাখতে পারলে সে কি করে, সে কিছু অ্যাটেম্পট নেয়। সো অ্যাটেম্পট গুলা কি, যে সে যেটা করবে, এই যেটা বললাম যে 19 থেকে বেশিও অ্যাচিভ করতে পারলেও কিন্তু তুমি বিল দিয়ে দেবে। 19 থেকে বেশি অ্যাচিভ করা পসিবল? হ্যাঁ পসিবল। কিভাবে পসিবল? যে আমরা ওই যে আবার যদি একদম ক্লাসের ফার্স্টের কথাটা একটু রিকল করি যে আমাদের কম্প্যাকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তা আমার এই ময়েশ্চার টয়েশ্চার কিছু লাগবে না, বাদ দাও অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, কিচ্ছু লাগবে না আমার। আমি খালি এনার্জি দিয়ে সলকে কমপ্লিট করে ফেলবো। এই 19 কেন, আমি চাইলে এটাকে 25 পর্যন্ত করতে পারবো, তাও কোনো সমস্যা নেই, আমি পারবো। আমি রোলার পাস যে কটা দেওয়া দরকার, ধরো আমি হিসাব করে দেখলাম 5টা রোলার পাস দেওয়া দরকার, আমি দিব 15টা রোলার পাস, আমি দিব 20টা রোলার পাস। মেকানিক্যাল এনার্জি বেশি দিলে এর উপরে তার কোনো কথা নেই। হয়তো আমার নিজস্ব একটু খরচ বেশি যাবে, ফুয়েল কস্ট বেশি যাবে রোলার চালানোর জন্য, কিন্তু আমি কিন্তু আমার বিলটা ঠিকই পেয়ে যাবো। এর জন্য যেহেতু তাদের ময়েশ্চারের উপরে কন্ট্রোল কম, যেহেতু ময়েশ্চার ওয়েদার ডিপেন্ডেন্ট একটা জিনিস, এই জন্য তারা কি করে, তারা ওই যে কয়টা রোলার পাস ক্যালকুলেট করে আসে তার থেকে বেশি দেয়। একটা দুইটা তিনটা, কয়টা স্যার কথা বেশি ক্লিয়ার দিবে? আসতেছে না। কি আমার কি নেটওয়ার্কের সমস্যা? তাই না না, এখানেও কথা ক্লিয়ার আসছে না। না? একবার আটকায় গেলে কিন্তু একটু বলো তো কোন পর্যন্ত শুনছো? আচ্ছা কথা তুমি ক্লিয়ার আসতেছে না স্যার। হ্যালো, স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে? স্যার 1-1.5 মিনিট কথা আসে নাই স্যার। জি স্যার, এখন ঠিক আছে, বাট এতক্ষণ কি বলছেন সেটা শোনা যায়নি। ওকে, আবার একটু বলতেছি আমি। এই যে এখানে কি একজন কমেন্ট করছো বেস্ট ফিটেড বসাতে হবে? না, কোনো বেস্ট ফিট না, বেস্ট ফিট বলি নাই, পয়েন্ট টু পয়েন্ট মিট করাইতে হবে। বেস্ট ফিট না এখানে, কোনো কোনো স্ট্রেট লাইন না, একদম পয়েন্ট টু পয়েন্ট গিয়ে কম্প্যাকশন কার্ভটা ড্র হবে। আচ্ছা, তারপর আমি কথাগুলো আবার বলি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার কন্ট্রাক্টর তার বিলটা পাওয়ার জন্য, বিলটা যাতে তুমি আটকায় না দাও, সে গামাডি ম্যাক্স 19 অ্যাচিভ করার জন্য সে ওই ফ্যাক্টরটার কথা জানে যে আমার ময়েশ্চার কন্টেন্টের উপর যেহেতু কন্ট্রোল কম, তাহলে আমি কি করব, আমার এনার্জি ফ্যাক্টরটাকে আমি চেঞ্জ করব, আমি এনার্জি আরো বেশি করে দিব। কারণ ময়েশ্চার যদি এর থেকে কম দেয় বা এর থেকে বেশি দেয়, সে কিন্তু শিওর না, তার সে কিন্তু একটু শিওর, হ্যাঁ শিওর না বলা ঠিক না, সে শিওর যে সে আরো কম গামাডি পাবে। কিন্তু এনার্জি যদি এর থেকে বেশি দেয়, কোর থেকে বেশি, এনার্জিটি হিসাবে আমি দেখাচ্ছি, এনার্জি যদি ওই এনার্জি থেকে বেশি দেয় তাহলে কিন্তু শিওর সে আরো বেশি গামাডি পাবে। তো এখানে তার কোনো ভয় নেই। তো এই জন্য সে আসলে গামাডিটা ইনশিওর করে তার রোলার পাস 2টা 3টা বেশি বাড়ায় দিয়ে। এটাই বলছিলাম আর কি, যেটা হয়তো তোমরা ক্লিয়ার শুনতে পাও নাই। আচ্ছা, তাহলে এখন
ওই আমরা এনার্জি ক্যালকুলেশনটা করে আমরা ক্লাসটা শেষ করে দিই, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে। খুব সিম্পল একটা হিসাব যে আমার আসলে এনার্জিটা তো আমি দিছি হচ্ছে হ্যামার দিয়ে, ওই হ্যামার দিয়ে 1/30 ফিট কিউব মোল্ডের পরিমাণ সয়েলকে। এখন ওই কন্ট্রাক্টর কি অন্য কি দিবে নাকি এনার্জি? এটা তো পসিবল না। কন্ট্রাক্টর তো দিবে যে এই জিনিসটা দিয়ে, যে রোলার, কোজন রোলার একটা ছবি আসছিল, এই যে দেখাই, কন্ট্রাক্টর দিবে হচ্ছে এই জিনিস দিয়ে, এই যে এটা দিয়ে, স্মুথ স্টিল ড্রাম রোলার, এটা দিয়ে দিবে। এটার মধ্যে তার 1/30 ফিট কিউব সয়েল জায়গা হয় না, এটা নিচে তো হিউজ সয়েল জায়গা হয়, এটা ফুটপ্রিন্টের নিচে। তো তার মানে এখন তাহলে আমাকে এখন কি করতে পারি? আমি তো দিছি হচ্ছে ল্যাবে, ওই জিনিসটা কন্ট্রাক্টরকে কেমনে বলবো? এই বলাটা আমি একটু দেখাচ্ছি কেমন বলবো। তুমি ফার্স্টে যেটা করবা, তোমার যতটুকু এনার্জি পড়ছে সেটাকে একটা কমন ইউনিটে নিয়ে যাবা। সেই ইউনিটটা কেমনে কি দেখাই, এই যে এনার্জি ক্যালকুলেশনটা এখানে আছে, এই যে দেখো, কম্প্যাকশন এনার্জি পার ইউনিট ভলিউম ইন স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। আচ্ছা, প্রথম কথা বুঝতে হবে এনার্জিটা কোন এনার্জি আকারে আসতেছে। অবশ্যই এটা মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি দুই টাইপের, একটা হচ্ছে গিয়া পটেনশিয়াল এন্ড হচ্ছে কাইনেটিক। আমরা পটেনশিয়াল এনার্জি দিচ্ছি, এমজিএইচ দিচ্ছি। তো এই হচ্ছে সেই এমজিএইচ, ওয়েট অফ হ্যামার এমজি চলে আসলো, আর তার সাথে হাইট অফ দ্য ফল, হাইট অফ ফল অফ হ্যামার এইচ চলে আসলো। এই হচ্ছে তোমার সেই এমজিএইচ। 5.5 পাউন্ড ছিল ওয়েট, আর এমজি আর কি, আর এইচ ছিল 1 ফিট উপর থেকে ফেলাইছিল। আচ্ছা, এরকম কয়টা ড্রপ হয়েছে? তিনটা লেয়ারে হয়েছে। প্রত্যেকটা লেয়ারে ড্রপ কয়টা? 25টা করে, তাহলে টোটাল 75টা ড্রপ আছে এখানে। আর ইচ ড্রপে এনার্জি পড়ছে এমজিএইচ এই পরিমাণ। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে তুমি টোটাল এনার্জি পাইলা, কিন্তু সেটা কিন্তু 1/30 ফিট কিউব সয়েলের জন্য। অতটুকু সয়েলকে কিন্তু রোলার কম্প্যাক্ট করবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি মোল্ডের ভলিউম দিয়ে ভাগ করে দাও, 1/30 ফিট কিউব দিয়ে ভাগ করে দিবা। তাহলে এখন তাহলে কি চলে আসলো? এখন প্রতি ফিট কিউব সয়েলের জন্য এত ফিট পাউন্ডের এনার্জি দরকার। কত? 12,375। এটা যদি কিলো জুল পার মিটার কিউবে কনভার্ট করো তাহলে আসতেছে 592.5 কিলো জুল পার মিটার কিউব। এবার রিপোর্টিংটা দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে। তাহলে কি প্রতি মিটার কিউব সয়েলে 592 সে 600 কিলো জুল শক্তি লাগবে। এটা আমরা একটা হিসাব বুঝি কেন, যদি এই সয়েলটাকে কম্প্যাক্ট করতে চাও, ওই ময়শ্চার কন্টেন্ট দিয়ে সর্বোচ্চ গামাটি অ্যাচিভ করতে চাও, তাহলে এই যে এনার্জিটা আমরা এভাবে রিপোর্ট করতেছি পার মিটার কিউব সয়েলে। তাহলে এখন ধরো আমার যে রোলারটা আমি একটু আগে তোমাকে দেখাইলাম, আমার রোলার বলতে আর কি ফিল্ডে যে রোলারটা যাবে, এই যে এই রোলারের যে ফুটপ্রিন্ট, এটার নিচে ধর একটা পাস করলে পুরাটা যখন ঘুরে আবার আসে একটা পরিধির সমান জায়গা যখন পাস করে আর কি, এটাকে একটা পাস কাউন্ট করা হচ্ছে। একটা পাস করলে ধরো তার ফুটপ্রিন্টের নিচে মোটামুটি ধরো 2 মিটার কিউব সয়েল পড়ে। তাহলে প্রতি মিটার কিউব সয়েলের জন্য কি পরিমাণ এনার্জি দরকার? 600 কিলো জুল। তাহলে 2 মিটার কিউব সয়েলের জন্য এনার্জি দরকার কতখানি? স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট অনুযায়ী 1200 কিলো জুল। তাহলে 1200 কিলো জুল শক্তি হচ্ছে দরকার এই সয়েলটাকে কম্প্যাক্ট করার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে যেটা দেখতে হবে, এটা হচ্ছে নিড, যেটা রিকোয়ারমেন্ট যেটা, সেটা আমি জানলাম। প্রতি মিটার কিউব সয়েলের জন্য 600 কিলো জুল। তাহলে আমার এই ফুটপ্রিন্টের নিচে 2 মিটার কিউব যদি সয়েল পড়ে থাকে তাহলে আমার 1200 কিলো জুল এনার্জি লাগবে। এখন আমাকে দেখতে হবে যে ও যদি একটা পাস দেয় তাহলে কতটুকু শক্তি আসলে মেকানিক্যালি ও দিতে পারতেছে সেটা দেখতে হবে। তো ওর একটা পাস যখন ও দেয় তখন কতটুকু এনার্জি ওর থেকে আসে সেটা ডিপেন্ড করে ওর ওয়েটটা কত তার উপরে। হ্যামারের ওখানে তো হ্যামারের ওয়েট ছিল, আর এখানে ওয়েটটা দেখতে হবে রোলারের ওয়েট কত। সো রোলারের এখানকার যে এই এন্ডে যে ইঞ্জিনিয়ারটা থাকবে আর কি, যে হচ্ছে তোমার এয়ার ইঞ্জিনিয়ার, ওই কন্ট্রাক্টরের যে ইঞ্জিনিয়ার, তো সে কি করবে, সে হচ্ছে যে এই হিসাবটা করবে যে রোলারের ওয়েট কত। সেও আবার এমজিএইচ দিয়ে ক্যালকুলেট করে দেখবে যে রোলারটা একটা পাস দিলে কতটুকু এনার্জি এই 2 মিটার কিউব সয়েলের উপরে পড়ে। ধরো ধরো সে ওই এনার্জিটা সে পাইছে হচ্ছে তোমার 200 কিলো জুল। তার মানে রোলার যদি একটা পাস দেয় তাহলে এর ভেতরে 200 কিলো জুলের শক্তি পড়ে, আর আমার দরকার প্রতি পাসে 1200 কিলো জুলের সমান এনার্জি। তার মানে আমাকে এরকম পাস দিতে হবে কয়টা? 6টা। এই তো আমরা ক্যালকুলেট করে ফেললাম। তার মানে কি, রোলারটা যদি 6টা পাস দেয় এই সয়েলের উপরে 6 বার ঘুরে যদি, তাহলে এই সয়েলটার সেই গামাটি অ্যাচিভ করার একটা চান্স আছে যদি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ইনশিওর হয়। অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের উপর যদি কন্ট্রোল কম থাকে তাহলে সে ওই 6টা পাসের জায়গায় পাস হয়তো 7টা বা 8টা দিবে। তাহলে তার যে একটা রিস্ক ছিল সেই রিস্কটা সে ফ্রি হয়ে যাবে, যে না আমার আর কম আসার চান্স নেই। কারণ একমাত্র ফ্যাক্টর কি সেটা সে জানে, সেটা হচ্ছে এনার্জি। আচ্ছা, তাহলে এভাবে আসলে সে জিনিসটা ইনশিওর করার চেষ্টা করে।
এই পর্যন্তই। আরেকটা ছোট্ট কথা এটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই প্রক্টর স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আমরা যেটা শিখলাম, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি এন্ড করেসপন্ডিং অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা বের করতে পারি। এখন এই প্রক্টর এই কাজটা যখন করছিল, সেই কাজটা হচ্ছে 1933 তে সে করছে। এই যে দেখো 1933 স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। তো 1933 তে এই ওয়ার্ল্ড ওয়াইডে যে গাড়ি টাড়ি চলতো, ওগুলো হচ্ছে ধরো গরুর গাড়ি সর্বোচ্চ। গরুর গাড়ির জন্য যে রোডটা রেডি হয়েছে, যে পরিমাণ এনার্জি দিয়ে, ওই এনার্জি দিয়ে কম্প্যাক্ট করা রোডে বা ওই ড্রাই ডেন্সিটি রোডে এখন কি তোমার এত বড় ভেহিকল, ভারী ভেহিকল এখন আসছে, এগুলো তো চলতে পারবে না, বসে যাবে তো রোড। এটা বুঝতে হবে যে তুমি ফিল্ডে যত এনার্জি দিয়ে কম্প্যাক্টনেসটা করতেছো, সরি ল্যাবে, ফিল্ডে কিন্তু ওইটা ইনশিওর করার চেষ্টা করতেছো, একটু বেশি না। যেটা তুমি হ্যামার দিয়ে দিছো ওইটা সেখানে রোলার দিয়ে দিবে, রোলার দিয়ে কিন্তু আরো বেশি দিচ্ছ না, ওইটাই দিচ্ছ, ওই এনার্জিটাই। এখন এর জন্য আসলে পরবর্তীতে যেটা হয়েছে, মডিফাইড প্রক্টর টেস্ট বলতে একটা টেস্ট আসছে। কেন? রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, যে সব রোড এভাবে যে হচ্ছে, বাট গাড়ি তো বেড়ে গেছে, রোডে গাড়ি, হেভি গাড়ি বেড়ে গেছে। এখন রোডটাকে আরো ভালো করে কম্প্যাক্ট ল্যাব থেকে করে নেওয়া দরকার, কারণ ল্যাবে যেটা করবো ফিল্ডে গিয়ে ওটাই ইনশিওর করবা। তাহলে এই জন্য মডিফাইড প্রক্টর টেস্ট আসছে। মডিফাইড প্রক্টর টেস্ট মানে কি, এনার্জিটা আরেকটু বেশি তুমি এনশিওর করবা। কিভাবে এনশিওর করবা? এমজিএইচটা বেশি দিব। আচ্ছা, এটার জন্য কি কি করা হয়েছে, এই হচ্ছে তোমার একটা লিস্ট দেওয়া হয়েছে, দেখো এই যে মডিফাইড প্রক্টর টেস্টের সাথে কম্পারিজন করা হয়েছে আগেরটার। মডিফাইড প্রক্টর টেস্টে মোল্ড সেম, মোল্ডে কোনো চেঞ্জ নাই। ওয়েট অফ দ্য হ্যামার হয়ে গেছে 10 পাউন্ড, আগে ছিল 5.5 পাউন্ড, অ্যারাউন্ড ডবল। হাইট অফ ফল হয়ে গেছে 18 ইঞ্চি, আগে ছিল 12 ইঞ্চি, 1 ফিট থেকে 1.5 ফিট হয়ে গেছে। সয়েলটা প্লেস করতেছো 5টা ইকুয়াল লেয়ার, আগে 3টা লেয়ারে প্লেস করতাম, তো 5টা, আর প্রত্যেকটা লেয়ারে ড্রপ 25টা করে দিচ্ছ। তো 25টা করে ড্রপ, আগে 3টা লেয়ারে দিয়ে 75টা ড্রপ দিছিল, এখন 5টা লেয়ারে কিন্তু 125টা ড্রপ দিচ্ছ। আবার হ্যামারের ওয়েটও বেশি, হাইট অফ ফলও বেশি, সো মেকানিক্যাল পটেনশিয়াল এনার্জি বেশি করতেছে। তো পার ইউনিট ভলিউমে এখন প্রায় 56,000, আগে যেটা মাত্র 12,000 মতো ছিল। তো কম্পেয়ার করলে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 4.55 টাইমস মোর এনার্জি অ্যাপ্লাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট থেকে, বেশি এনার্জি অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই এনার্জি যদি এখন তুমি ফিল্ডে ইনশিওর করে যেতে, ল্যাবে ইনশিওর করো, তাহলে ফিল্ডে অবশ্যই এটা ইনশিওর হবে। কন্ট্রাক্টরকে তো ওইভাবে বলে দিবা, তোমার গামাটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। এখন আমরা দেখছি হায়ার কম্পিটিটিভ এনার্জি দিলে কিভাবে গ্রাফ উপরে উঠে যায়। আচ্ছা, তাহলে এখন এই গামাটি যদি এখন তুমি অ্যাচিভ করতে পারো ফিল্ডে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টেরটা, তাহলে হয়তো তুমি ইনশিওর করতে পারবা রোডটাকে আরো ভালো কোয়ালিটি রোড, আগের থেকে আরো হেভি রোড তুমি পাবা। এখন এখন গাড়ি আরো হেভি হইতে পারে, এটাও স্বাভাবিক। তুমি বলতে পারো আজকে আমি রোড ডিজাইন করছি, কালকে আমার আরো বড় গাড়ি চলে আসছে, এখন আমি কই যাবো। এখন ওই যে আরেকটা প্রসেস, এটা ট্রান্সপোর্টেশনের কাজ, এটা আমাদের জিওটেকের কাজ না। ট্রান্সপোর্টেশন ডিভিশন কি করবে, তোমার গাড়ির এক্সেল বাড়াই দিবে, হ্যাঁ হুইল বাড়াই দিবে। হুইল বাড়াই দিলে স্ট্রেসটা একটু কম আসবে, তখন হয়তো এই রোড আবার লোডটা নিতে পারবে। অনেক রোডের গায়ে দেখবো তোমার লেখা থাকবে যে এত বেশি লোড নিতে পারবে না, এত টনে বেশি নিতে পারবে না, আগে সাইনবোর্ড দেওয়া থাকে। তো তোমরা ঢাকা মাওয়া হাইওয়ে দেখতে পারো, সেখানেও দেখবে এরকম লোডের লিমিট দিয়ে দিচ্ছে। সেখানকার হাইওয়ে গুলা এরকম ভাবে কিন্তু কম্প্যাক্ট করে প্রিপেয়ার করা। তো ওই বাউন্ডারিটা তুমি তখন সেট করে দিবা। তোমার তো প্রতিনিয়ত কোড আপডেট করা সম্ভব না, বা মডিফাইড প্রক্টর টেস্ট আমরা বানানো সম্ভব না। তো আপাতত এটাই এখন চলতেছে, এটা দিয়ে আমরা সয়েলটাকে কম্প্যাক্ট করে আমাদের একটু ভালো কোয়ালিটির রোডটা ইনশিওর করা যায় আর কি। তো আজকে এই পর্যন্তই ক্লাস। নেক্সট দিন খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু অফলাইনে প্রেজেন্ট থাকার চেষ্টা করো। নেক্সট দিন আমরা দেখবো যে আমি তো কন্ট্রাক্টরকে এটা বলে দিলাম, কন্ট্রাক্টর কি করলো। তো কন্ট্রাক্টর কি করলো এটা তোমার একটু চেক করতে যাইতে হবে ফিল্ডে, ঠিক আছে? কন্ট্রাক্টর তোমার অবশ্যই রিলেটিভ হওয়া যাবে না, এটা একটা ব্যাপার। রিলেটিভ হলে কিন্তু তুমি আর চেক টেক করতে যাবে না, সে যা বলবে তাই মেনে নেবে। তো এগুলাই হচ্ছে সেই টেন্ডারবাজি আর কি। সো এগুলা না করে যেটা করতে হবে, তোমাকে ফিল্ডে যেতে হবে, ফিল্ডে গিয়ে চেক করে আসতে হবে যে আসলে কত সে অ্যাচিভ করতে পারছে। তারপর বিল কি তাকে পুরোটা দিবা কি দিবা না, এটা চিন্তা করবা। তারপর নেক্সট দিন ক্লাসে, অফলাইন ক্লাসে এটা শিখবো যে কিভাবে আমরা ফিল্ডে গিয়ে ফিল্ড ডেনসিটি কিভাবে আমরা চেক করে আসতে পারি, ঠিক আছে? এখন কারো কোথাও প্রবলেম থাকলে আমাকে বলো, আমি আবার একটু ডিসকাস করি। এনি কনফিউশন? সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তোমরা তাহলে তোমাদের বৃহস্পতিবার দিন যারা সেকশন বি এখানে যারা অ্যাটেন্ড করছো, তাদের তো বৃহস্পতিবার ক্লাসটা হবে না, ওইটা আমি আজকে নিলাম অনলাইনে। কেউ যদি রেকর্ড করে থাকো আর কি, যদি রেকর্ড করে থাকো তোমরা ক্লাসরুমে এটা শেয়ার করে দিতে পারো, মানে আমাদের গুগল ক্লাসরুমে, যাতে বাকির অ্যাক্সেস নিতে পারে। আর না করলে নাই, সমস্যা নেই।
তো নেক্সট ক্লাসটা তাহলে প্রেজেন্ট থাকবা, আর নেক্সট ক্লাসে আমাদের 3টা সেকশনের সিটি হবে, ক্লাস টেস্ট ক্লাস টাইমে হবে আর কি, সানডে, টিউসডে আর থার্সডে। মিউট করে দাও। স্যার প্রেজেন্ট নিবেন? হ্যাঁ তুমি মিউট করো। হ্যাঁ প্রেজেন্টটা নিব না, কারণ কেউ যদি ইয়া করো, বাকিরা যদি রেকর্ডিং শুনে যারা প্রেজেন্ট থাকতে পারে নাই, তাহলে ঠিক আছে আর কি, সমস্যা নেই। তারা তো প্রেজেন্ট থাকবে, তারা আর কি ক্লাস করছে, সবাইকে প্রেজেন্ট দিয়ে দিব আর কি, সমস্যা নেই। হ্যাঁ বলো, কেউ কিছু বলবার? স্যার সেকশন বি এর বৃহস্পতিবারে ক্লাস হবে না, তাই তো? না, বৃহস্পতিবার ক্লাসটা হবে না, ওই ক্লাসটা আজকে নিলাম আর কি। ওকে স্যার। আর তোমাদের স্যার ওই আজকে যেটা ক্লাস টেস্ট হওয়ার কথা ছিল ওটা তাহলে নেক্সট ক্লাসে? হ্যাঁ আজকে ক্লাস টেস্টে নেক্সট ক্লাসে, বাট আজকে যে টপিকটা পড়াইলাম ওইটা আর কি সিলেবাসে থাকবে না, ক্লাস টেস্টের সিলেবাস ওইটা মিডে থাকবে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার ওই রেজিস্ট্রেশন দেরি হওয়াতে স্যার বি সেকশনের ক্লাস রুমে একটু জয়েন হতে পারি না স্যার, কোডটা যদি একটু আবার দেওয়া যেত ক্লাসরুমের। কোডটা আমি দেখে এখনই বলতেছি তোমাকে, এই যে কোডটা দেখো।